নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। আজকে যে খবরের দিকে আমাদের এই মুহূর্তে চোখ থাকবে, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের তদন্তের শুনানি। মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট আরজিকর মামলার সেখানে শুনানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে যেন এই শুনানির দিকে চেয়ে রয়েছে। তদন্তের অগ্রগতির সম্পর্কে সিবিআই কি জানাবে আদালতে? সিবিআই ও কলকাতা পুলিশের মতোই কি বলবে মাত্র একজনই খুন ও ধর্ষণে জড়িত, নাকি আরো কিছু নাম উঠে আসবে? কলকাতা পুলিশের বিরুদ্ধে কি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনবে সিবিআই? সিবিআই এর তদন্তের অগ্রগতির রিপোর্ট কি মুখবন্ধ খামেই বন্দী থাকবে, নাকি তার কিছুটা প্রকাশ্যে আসবে? এই সামগ্রিক প্রশ্ন কিন্তু জনমানুষে ঘোরাফেরা করছে, আর তারই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। একেবারে জানা যাচ্ছে যে তালিকা অনুযায়ী সুপ্রিম কোর্টে 10:30 থেকে কিন্তু সর্বোচ্চ আদালতে শুনানির একটা মামলার শুনানি কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং দর্শকদের জন্য বলে রাখবো যে বিগত 5 তারিখ কিন্তু এই শুনানির সম্ভাবনা থাকলেও কিন্তু নির্ধারিত দিনে শুনানি সম্ভব হয়নি, কারণ সর্বোচ্চ আদালতের যিনি মহামান্য জাস্টিস তিনি অসুস্থ ছিলেন, এবং সে কারণেই কিন্তু গত 5 তারিখ এই তদন্তের যে প্রক্রিয়া সুপ্রিম কোর্টে কিভাবে এর মামলার শুনানি হয় সেই বিষয়ে যে মানুষের একটা অপেক্ষা ছিল, সেই অপেক্ষা কিন্তু সেই দিনকে সম্পূর্ণ হয়নি। সেই অপেক্ষারই দিন আজ কিন্তু সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু একেবারে এটা প্রথম থেকেই বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু আজ একাধিক প্রশ্নের উত্তর মিলতে পারে। আমরা দেখেছি বহু মানুষের, শুধু সংবাদ মাধ্যম নয়, সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যে অগ্রগতির রিপোর্ট শুধু মুখবন্ধ খামে কেন বন্দী? সাধারণ মানুষ অপেক্ষা করে আছে, সিবিআই এর দিকে তাকিয়ে আছে তারা। সিবিআই এতদিন ধরে তদন্ত করছে, আজ প্রায় 30 দিন কেটে গিয়েছে। সেক্ষেত্রে কি তদন্তের অগ্রগতি, কি তদন্তের গতি প্রকৃতি, এই সার্বিক বিষয়ে কিন্তু জানার আগ্রহ ছিল। প্রসঙ্গত উল্লেখ করতে চাইব, বিগত 13 তারিখ থেকে কিন্তু সিবিআই হাতে এই মামলাটি নিয়েছে, এবং পরবর্তীতে পুলিশের তরফ থেকে কিন্তু সিবিআই এর হাতে 13 তারিখেই কিন্তু সমস্ত তথ্য প্রমাণ যতটা তারা সংগ্রহ করেছিলেন সেই সমস্ত নথি কিন্তু তারা তুলে দিয়েছিলেন। ইতিমধ্যেই সিবিআই কিন্তু মামলার তদন্ত ভার এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং দেখা গিয়েছে সন্দীপ ঘোষ তাকে কিন্তু বারবার সিবিআই তলব করছিল এবং বারবার তাকে প্রশ্নে বিদ্ধ করছিল, প্রশ্ন বানে বিদ্ধ করেছে। 8 ঘন্টা, কখনো 9 ঘন্টা, কখনো 13 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে। যদিও ধর্ষণ বা খুনের ঘটনায় এখনো কিন্তু সিবিআই কাউকে গ্রেপ্তার করেনি, যদিও সন্দীপ ঘোষ কিন্তু গ্রেপ্তার ইতিমধ্যেই হয়েছেন, তবে তার সাথে কিন্তু দুর্নীতি মামলা জড়িয়ে গিয়েছে। এই আরজিকর হাসপাতালে সেখানে একাধিক দুর্নীতির কিন্তু কথা সামনে এসেছে, এবং যে কারণে সেই দুর্নীতি বিষয়ে প্রশ্নোত্তর পর্বে তারপরেই কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে। কিন্তু প্রশ্ন, এই যে চিকিৎসকের খুন ধর্ষণ, এর সাথে কি ওতপ্রোতভাবে জড়িত এই দুর্নীতির কান টানলে কি মাথা আসবে? এমন কথা কিন্তু সাধারণ মানুষের বারবার মুখে উঠে আসতে আমরা শুনেছি। রাত ভোর মানুষ পথে জেগেছেন, এবং সেক্ষেত্রে তারা স্লোগান তুলেছেন, তারা কিন্তু সেখানে প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নের উত্তর কি আজ মিলবে? এই বিষয় নিয়ে কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সর্বোচ্চ আদালত তারা শুনানি প্রক্রিয়া শুরু করবে, এবং সেই শুনানি প্রক্রিয়াতে কি ধরনের বিষয় উঠে আসবে তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে জল্পনা কল্পনা চলছে। এই মুহূর্তে মানুষের একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, সুবিচার কি মিলবে? এই প্রশ্ন, সুবিচারের দাবিতে আমরা দেখেছি বিগত প্রায় 30 দিন ধরে কিন্তু মানুষ রাস্তায় নেমেছে বারংবার। শিল্পী মহল থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, এমনকি আমরা প্রতিবন্ধী মানুষ
তাদেরকেও কিন্তু যারা স্পেশাল তাদেরকেও কিন্তু দেখেছি তারা নিজেদের সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তারা কিন্তু পথে নেমেছে। কেউ হাঁটতে পারেন না, কেউ শুনতে পারেন না, কেউ বলতে পারেন না, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখেও কিন্তু এই ধরনের মানুষদেরও আমরা পথে নামতে দেখেছি, মিছিল করতে দেখেছি, প্রতিবাদ জানাতে দেখেছি, স্লোগান দিতে শুনেছি। তাদের অপেক্ষার আজ কি অবসান ঘটবে? আসল দোষী কারা, তাদের নাম কি সামনে আসবে? সিবিআই কি একজনকেই দোষী বানাবে, নাকি এর পিছনে থাকা, এর নেপথ্যে থাকা আরো বহু মানুষের নাম তারা সামনে নিয়ে আসবেন? এই মুহূর্তে আসন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে মামলার শুনানি কিন্তু শুরু হতে চলেছে। এই মুহূর্তে মাননীয় বিচারপতি তারা কিন্তু আসন গ্রহণ করেছেন। বিচারপতির আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢুকে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মুহূর্তে রাজ্যের যিনি প্রধান আইনজীবী কপিল সিব্বল তিনি কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। কপিল সিব্বল রয়েছেন সেখানে। একাধিক সিবিআই এর একাধিক আইনজীবীরাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের আইনজীবী থেকে শুরু করে সেখানে মামলাকারীদের যে আইনজীবী তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন সেখানে। এক্ষেত্রে একটা বিষয় কিন্তু না বললেই নয়, পৃথিবীতে এত ঘটনা ঘটছে এবং এত মামলা হচ্ছে, কিন্তু প্রতিবাদ মুখরিত মানুষকেও আমরা দেখেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি মামলাকে কেন্দ্র করে এত মানুষের যে নজর রয়েছে এটা কিন্তু বাড়তি একটা চাপ প্রত্যেকের মধ্যেই রাখছে, প্রত্যেকের ওপর কিন্তু একটা বাড়তি চাপ রাখছে। সাধারণ মানুষ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেখানে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষরা পথে নেমেছেন এবং তারা কাউকে রেয়াত করছেন না। তারা পুলিশের দিকে এতদিন আঙুল তুলেছেন, তারা কিন্তু সিবিআইকেও উল্লেখ করে বলে দিয়েছেন যে সিবিআইকেও এই তদন্ত সঠিকভাবে এগোতে হবে, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স ছাড়া এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই তারা কাউকে রেয়াত করছেন না। এমনকি সাধারণ মানুষকে পথে নেমে কিন্তু দেখা গিয়েছে যে একেবারে বলতে, এটা সরাসরি বলতে যে সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের দিকেও কিন্তু নজর থাকছে সাধারণ মানুষের। তারা কিভাবে বিচার করছেন, তাদের বিচার প্রক্রিয়ার দিকেও কিন্তু সাধারণ মানুষ নজর রাখছে। এমনটা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তারা রাস্তায় নেমে কিন্তু এই বিষয়ে কিন্তু বারবার সরব হয়েছে, বারবার বলেছে। প্রসঙ্গত আরো জানিয়ে রাখতে চাইব, আজ সুপ্রিম কোর্টের শুনানি, কিন্তু সেই শুনানির আগের রাতে অর্থাৎ গতকাল রাতে কিন্তু সাধারণ মানুষকে দেখা গিয়েছে তারা পথে নেমেছেন এবং শুধু রাত দখল নয়, ভোর দখলও করেছেন। তারা রাত ভোর তারা পথে নেমেছেন, রাত ভোর তারা মিছিল করেছেন, কেউ বা মোমবাতি নিয়ে, কেউ বা মোবাইলের আলো জ্বালিয়ে। আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে মুখর গোটা দেশ, বাদ পড়েনি কিন্তু শিলিগুড়িও। শিলিগুড়ির দিকে তাকালে আমরা দেখেছি শিলিগুড়িতেও কিন্তু তিলোত্তমার বিচার চেয়ে ভোর দখল হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন সংগঠনের মহিলারা তারা ভোর দখল করেছেন তিলোত্তমাদের প্রতি মঙ্গল কামনা করে। আগামীতে নারীদের জন্য সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে শিলিগুড়িতে শপথ বাক্য পাঠ করেছেন সচেতন সমাজ। প্রথমে রাত দখল,
সেখানেই ছিলেন জুনিয়র ডাক্তার ফোরামের সদস্যরা। তারপরেই সারা রাত ধরে কিন্তু দেখা গিয়েছে তিলোত্তমার বিচার চেয়ে এক অভিনব আন্দোলন করেছেন তারা। এবং এক্ষেত্রে দেখা গিয়েছে তিলোত্তমার যে শেষ নিঃশ্বাস ত্যাগের যে ঠিক সময় যেমনটা উল্লেখ করা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে, যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেই রিপোর্টের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, যেমনটা তাদের বক্তব্য, রাত দখল যারা করেছেন তাদের বক্তব্য, যে তিলোত্তমার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় 4:10 এবং সেই সময় শপথ বাক্য কিন্তু পাঠ করা হয়েছে। এই সমাবেশে সমাজের সকল শ্রেণীর মানুষকে কিন্তু দেখা গিয়েছে যারা সচেতন সমাজ নামে তৈরি হওয়া ওই মঞ্চে প্রতিবাদে সামিল হয়েছেন, যেখানে দেখা গিয়েছে অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় মান্তু ঘোষ সহ বহু গুণী ব্যক্তিত্বদের। এই সময়ের বৃত্ত থেকে উঠে আসা স্লোগান সে গুণ সম্মান তব, সে দুরূহ কাজ নামিয়া তোমারে তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। রবীন্দ্রনাথের এই অমর উক্তি আমাদের একটু জোরে বলবেন সবাই। আমাদের দাবি আর্থিকর অপরাধে সিবিআই কে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ। ভীষণভাবে আশাবাদী আজকে 5 তারিখ সিবিআই যে খামবন্ধ হয়ে যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, আজকে আমরা ভীষণভাবে আশাবাদী। আজকে কিন্তু আমরা কোনো না কোনো একটা অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং যেই ঘটনাটা আরজিকরে হয়েছে আমরা দ্রুত তার তদন্ত এবং জাস্টিস চাইছি। কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যেই এভিডেন্স গুলোর সাথে টেম্পারিং করা হয়েছে সেইটা কিন্তু সবকিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে আসবে, সেই দিকে আমরা তাকিয়ে আছি। এখন দ্রুত এর আমরা সুবিচার চাই। একটু জোরে বলবেন সবাই। আমাদের প্রত্যেকের নজর আজ সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে আজ এই মামলার শুনানি। একাধিক প্রশ্ন কিন্তু জনমানুষে ঘুরছে। সিবিআই মুখ বন্ধ করা খামে তাদের তদন্তের গতি প্রকৃতি সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, এমনটা কিন্তু সাধারণ মানুষের জানা। কিন্তু প্রত্যেকের প্রশ্ন, আমরা কবে জানবো, আমাদের সামনে কবে আনবে? সাধারণ মানুষ যারা পথে নামছেন, রাত জাগছেন, ভোর দখল করছেন, তারা জানতে চাইছেন সিবিআই কত দূর তদন্তের গতি এগিয়ে নিয়ে গেল, কি কি তথ্য তাদের হাতে এলো, একজনই কি এই ঘটনার সঙ্গে জড়িত নাকি রয়েছে একাধিক মানুষ? এই ঘটনা শুধুই কি ধর্ষণের ঘটনা, শুধুই কি খুনের ঘটনা, নাকি রয়েছে এর পিছনে দুর্নীতির কালো অন্ধকার একটা বড় জগৎ? এই সমস্ত বিষয় কিন্তু জানতে চাইছে মানুষ। In a different offense, as that would be against the purport of the provision and the intent of the legislation. Sorry. The only restriction on the power of the court to grant anticipatory bail under section 438 of the CRPC is the one prescribed under subsection 4 of section 438 of the CRPC and in other statutes like the Atrocity Act, etc. 3. While a person already in custody in connection with a particular offense apprehends arrest in a different offense, then the subsequent offense is a separate offense for all practical purposes. This would necessarily imply that all rights conferred by the statute on the accused as well as the investigating agency in relation to the subsequent offense are independently protected. 4. The investigating agency, if it deems necessary for the purpose of interrogation/investigation in an offense, can seek remand of the accused while he is in custody in connection with a previous offense, so long as no order granting anticipatory bail has been passed in relation to the subsequent offense. However, if an order granting anticipatory bail in relation to the subsequent offense is obtained by the accused, it shall no longer be open to the investigating agency to seek remand of the accused in relation to the subsequent offense. Similarly, if an order of police remand is passed before the accused is able to obtain anticipatory bail, it would thereafter not be open to the accused to seek anticipatory bail
and the only option available to him would be to seek regular bail. 5. We are at one with Mr. Dave that the right of an accused to protect his personal liberty within the contours of Article 21 of the Constitution of India with the aid of the provision of anticipatory bail as enshrined under Section 438 of the CRPC cannot be defeated or thwarted without a valid procedure established by law. He is right in his submission that such procedure should also pass the test of fairness, reasonableness, and manifest non-arbitrariness on the anvil of Article 14 of the Constitution of India. 6. Under Section 438 of the CRPC, the precondition for a person to apply for pre-arrest bail is a reason to believe that he may be arrested on an accusation of having committed a non-bailable offence. Therefore, the only precondition for exercising the said right is the apprehension of the accused that he is likely to be arrested. In view of the discussion in the preceding paragraphs, custody in one case does not have the effect of taking away the apprehension of arrest in a different case. 7. If the interpretation as sought to be put forward by Mr. Luthra is to be accepted, the same would not only defeat the right of a person to apply for pre-arrest bail under Section 438 of the CRPC, but may also lead to absurd situations in its practical application. So, we have also explained why Narinderjit Singh Sani should not come in the way of applying. So, we are dismissing the appeal with a clarification that now the bail will be heard on its own merits. You are appearing? We have allowed the petition. We appoint Shri Justice Mohit S. Shah, former Chief Justice of the High Court of Judicature at Bombay, to act as the sole arbitrator. The fees of the arbitrator, including other modalities, shall be fixed in consultation with the parties. It is made clear that all the rights and contentions of the parties are left open for adjudication by the learned arbitrator. Fine. In 1502, I'm not in the matter, I have nothing to do with the merits. But when your lordships were hearing the constitution bench on this issue, Lord, my lords were pleased to require the original file of the government to be placed for my lord's consideration, which was placed. Lord, if that can be returned. Can be fair. Yes. When the 7-judge matter was going. Yes, at that time, my lords. Yes, of course, that. Make sure that is returned to the Solicitor General. Lords, if I may, if I can mention, my lords, there's a matter for which we've sent an email. We have also gone between 10 and 10:30, as the lordships have mentioned. It's listed tomorrow before the single judge division bench of the Madras High Court. Despite judgments of the Madras High Court which say quashing petitions must be heard by single judges, about 30 matters have been heard and disposed of, dismissing the quashings. We are a little concerned. Yes, all other mentioning applications, the moment we rise, I'll pass orders so that we'll have orders by the except for these are matters before your lordships, after notice matters. Lords, concerning the university which your lordships have been hearing in part, lords. Sorry, my lords.
Because it was last listed before your lordship's bench, my lords, on 13th of February, my lords. Since then, it has not come up. It's showing on 13th of October. It may not be deleted because there's some. All non-deletion requests also just give us in an email and make sure that I pass We on. previously pending this matter for listing. So after notice matter, bro. 1100 crore award in my favor, upsetting 37. Email. And all our rupee brought in security. Thank you. And we had previously emailed, but it keeps appearing and disappearing from the list, bro. It will be not fixed. Well, so replied. Last it was listed in March to be listed in April. So replied. My lords, may I mention two writ petitions which are already. Say it on the email. It's a fresh matter. Oh, no, my lords, only for non-deletion, my lords. The date No, is just showed say as last 3 days it was deleted, my lords. Send an email. I say NTD. Email. I've even got a code. NTD, not to be deleted, and I initial it. Yes, my lords. Problem. You know, only thing is the reason I insist on emails is because then it's tabulated. So then it's easier for them Yesterday we to have sent an email. process it. We have sent an email. I have a tabulation by the end of the day, so that I would just say NTD and initial it. My lords, this is a writ petition filed on 9/7, my lords. Defects were cleared on 18/7. Since 50 days, it is not being tested, my lords. 1 second. I'll tell him. Just send an email. I'll just circulate. My lords, may I mention a matter which is listed today before my lords? My lords, actually. Wait for the matter to be Lordship. called out. Wait for the matter to be called out, yes. Like, My lords, we have filed, my lords, the status report, which you have circulated yesterday. And then, my lords, we've also filed the report of the State Health Department. My lords, they've not gone back to work, the doctors, my lords. 23 people have died in the process. Now, what about the CBI? Has the CBI? Lord, my report is ready, my lord. We saw your status reports, which were. My lords, we filed a separate application, my lords, which Lord, I think has. I don't think I have the copy. I'm not complaining. I'm just requesting him, my lord, to give it to me right now. Maybe they have served, it has not reached me, or they have not served, whatever. my lord. It's not served. It's not served. Not served, my lord, they have not served on me. Yes. Sealed on. Put it in a sealed envelope and therefore we. Sir, sorry. Yes. Means for the parents. Say one thing, my lord, what is filed by Mr. Sybil is not served upon me. That's what he says. It is not filed. It's not filed. It's only given to the If court. they want to say something, why hide something from the CBI? Well, You've already done many things. Yes. I think let's not get lost in. Yes, my lord, Yes, otherwise- Let's see what let's see the, first and foremost, let us find out what the status of the investigation is. Yes. Not even with them.
the residence of the, Mr. Solicitor, what is the distance between the residence of the principal of the Ajikor Medical College and the medical college? 15 to 20 minutes it takes, maximum. More than 6. শুরু হলো আরজিকর মামলার শুনানি। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। মুখ বন্ধ খামে জমা পড়া স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই মুহূর্তে আরজিকর মামলার শুনানি সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। মুখ বন্ধ খামে জমা পড়া স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতির কাছে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। রাজ্যের তরফ থেকেও জমা দেয়া হলো স্ট্যাটাস রিপোর্ট। তরুণী চিকিৎসকের নারকীয় হত্যার ঘটনার শুনানি এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে রয়েছে সমগ্র দেশ তথা বিশ্বের নজর। দ্বিতীয় শুনানি, আর এই শুনানিতে কিন্তু একাধিক রিপোর্ট জমা পড়ার বিষয় কিন্তু জানাচ্ছিল এবং সেই মতোই কিন্তু সিবিআই এর তরফ থেকে মুখ বন্ধ খামে জমা পড়ল স্ট্যাটাস রিপোর্ট। সিবিআই কিন্তু বারবার এর আগেও যখনই সুপ্রিম কোর্টের কাছে তাদের তদন্তের গতি প্রকৃতির সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্টের কাছে যে রিপোর্ট দিয়েছে তাও কিন্তু মুখ বন্ধ ছিল। এদিনও কিন্তু তার অন্যথা হয়নি। মুখ বন্ধ খামে জমা পড়ল স্ট্যাটাস রিপোর্ট, যা খতিয়ে দেখছেন প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে রাজ্যের তরফ থেকেও কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়া হলো। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে 23 জনের মৃত্যুর উল্লেখ। চিকিৎসকদের, তরুণ চিকিৎসকরা যারা রয়েছেন জুনিয়র চিকিৎসক, তাদের যে কর্মবিরতি সেই প্রসঙ্গের উল্লেখ করেছে রাজ্য। কর্মবিরতির কারণে রাজ্যে 23 জনের মৃত্যুর উল্লেখ করেছে রাজ্য স্ট্যাটাস রিপোর্টে।
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আরজিকর মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ উপস্থিত, সেখানেই কিন্তু শুনানি চলছে এবং সেই শুনানি পর্বের শুরুতেই সিবিআই কিন্তু তাদের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। যদিও সিবিআই এর দেয়া স্ট্যাটাস রিপোর্ট কিন্তু মুখ বন্ধ খামে করে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের তরফ থেকেও কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে রাজ্য। সিবিআই এর সেই রিপোর্ট পড়ছেন এই মুহূর্তে 3 বিচারপতি। সিবিআই এর থেকে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। সিবিআই এর থেকে তথ্য গোপনের অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। তুষার মেহতা তিনি অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছেন সিবিআই কে রিপোর্ট দেয়নি রাজ্য, সঠিক বহু রিপোর্ট দেয়নি রাজ্য। অভিযোগ তুষার মেহতার, সিবিআই এর থেকে তথ্য গোপনের অভিযোগ। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, আর সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সিবিআই রাজ্য তরজা শুরু হয়ে গিয়েছে। অভিযোগ সিবিআই কে রিপোর্ট দেয়নি রাজ্য। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তুষার মেহতা। অন্যদিকে মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই। আবার রাজ্যের তরফে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে রাজ্য জুড়ে 23 জনের মৃত্যুর উল্লেখ রয়েছে। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু প্রশ্ন তুললেন। সোমবারের শুনানি পর্বে তিনি জানতে চেয়েছেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব কত। হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত প্রশ্ন প্রধান বিচারপতির। জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন 15 থেকে 20 মিনিটের পথ। কেন এই প্রশ্ন করলেন বিচারপতি তা নিয়ে কিন্তু আবারও নানান জল্পনার অবকাশ রয়েছে। এই প্রশ্ন কেন, হঠাৎ এই প্রশ্ন কেন করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়? তার প্রশ্ন, হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত? এই বাড়ির দূরত্ব কেন প্রশ্ন উঠছে, বাড়ির দূরত্ব নিয়ে প্রশ্ন কেন তুললেন প্রধান বিচারপতি? জানিয়ে রাখতে চাইব আরজিকর মামলায় স্ট্যাটাস রিপোর্ট যেমন জমা করেছে রাজ্য সরকার, তেমনি স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই। যদিও সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট কিন্তু মুখ বন্ধ খামে। অন্যদিকে রাজ্যের তরফে স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু বলা হয়েছে 23 জনের মৃত্যুর কথা। 23 জনের মৃত্যুর উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আরজিকর মামলার শুনানি চলছে এবং সেক্ষেত্রে সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়া, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট যা মুখ বন্ধ খামে জমা পড়েছে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে, সেই রিপোর্ট কিন্তু পড়ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি সুপ্রিম কোর্টের ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন
সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে রিপোর্ট পড়ছেন। এই রিপোর্ট পড়ার পরেই ঠিক কি বলবেন বিচারপতি, সেই অপেক্ষায় সকলে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু খোঁজ করছেন। একেবারে টানটান উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। অন্যদিকে কর্মবিরতির জেরে 23 জনের মৃত্যুর অভিযোগ এনেছে রাজ্য স্ট্যাটাস, তার যে স্ট্যাটাস সেই রিপোর্টে কিন্তু 23 জনের মৃত্যুর কথা উল্লেখ করেছে। নারকীয় হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে, কারা জড়িত, শুধু কি একজনই জড়িত, তারই কি নাম সামনে থাকবে নাকি নাম উঠে আসবে বহু মানুষের? এই নিয়ে কিন্তু প্রত্যেকের এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু খুঁজছে প্রত্যেকটি মানুষ। কিন্তু এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছে সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে। স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট চাপ রয়েছে, যথেষ্ট একটা স্নায়বিক চাপ কিন্তু কাজ করছে প্রত্যেকের। এক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি কিন্তু জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন তুলেছেন, হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত, কেন এই প্রশ্ন, হঠাৎ করে কি কারণে প্রয়োজন হলো এই প্রশ্নের, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দানা বেঁধেছে। उसमें कुछ हुआ था। এই মুহূর্তে আমরা প্রত্যেকে চোখ রাখছি সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তবে এই মুহূর্তে কিন্তু আমার সাথে রয়েছেন বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। কথা বলবো রাজর্ষি বাবুর সাথে। রাজর্ষি বাবু, ওঙ্কার বাংলায় প্রথমে আপনাকে স্বাগত জানাবো। এবং আজকে যেমন প্রত্যেকের নজর কিন্তু সুপ্রিম কোর্টের দিকে, সেখানে শুনানির দিকে কি কি প্রশ্ন উঠে আসে সেই বিষয় নিয়ে। কিন্তু একটা আশ্চর্যের জিনিস হলো যে যখন স্ট্যাটাস রিপোর্ট দাবি করা হয়েছে তখন রাজ্যের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্টে এই সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ না করে রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে এবং সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের থেকে দাবি করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে এই ঘটনা। কি বলবেন? যে কোনো মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, আমাদের সমবেদনা।
কিন্তু এটা রাজ্যের কাছে একটা অজুহাত মাত্র। আপনাদের মনে আছে কোভিড এর সময় তারা কিভাবে মৃত্যু লুকিয়েছিল, কোভিড এর কারণে কিভাবে মিস রিপোর্টিং করা হয়েছিল, এবং কেন্দ্রের থেকে যে তদন্তকারী সংস্থা দল এসেছিলেন তারা কি কি রিপোর্ট দিয়েছিলেন। যে রাজ্যে জ্বর হলে পরে, ডেঙ্গুতে কেউ মারা গেলে পরে অজানা জ্বর থেকে আরম্ভ করে এই ধরনের রিপোর্ট দেওয়া হতো, তারা আজকে হঠাৎ করে 23টি মৃত্যু হয়েছে বলে তারা একটি ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। আজকে বাস্তব তৃণমূল কংগ্রেস তথা সরকার সম্পূর্ণ রকম ভাবে নগ্ন হয়ে গেছে যে অ্যাক্টিভলি ইনভলভ তারা একটি মৃত্যুতে, এবং এর আগেও যে মৃত্যুগুলো আরজিকর হাসপাতালের আধিকারিক বা ডাক্তারদের হয়েছিল সেগুলো যে ততোধিক রহস্যজনক এটা আজকে পরিষ্কার হচ্ছে। এবং নিজেদের পিঠ বাঁচাতে নিজেদের যে অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছিল, ডেড বডি ট্রাফিকিং থেকে আরম্ভ করে বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং এবং অর্থের বিনিময়ে নম্বর দেওয়া, এই যে বিরাট ষড়যন্ত্রকারী চক্র এটা ধরা পড়ে গেছে, এই মুখটাকে লুকানোর জন্য তারা আজকে যা খুশি তাই অজুহাত মাত্র দিয়ে যাচ্ছে। প্রতিদিন বহু মানুষ দুর্ভাগ্যজনক ভাবে হলেও হাসপাতালের গাফিলতির জন্য কিন্তু তারা মৃত্যুবরণ করেছে, এটা আমরা দিনের পর দিন দেখেছি। আজ অব্দি ডক্টর পরিবহ মুখার্জি এবং ইয়াশ টিকওয়ানিকে যে মারধর করা হয়েছিল এনআরএস হাসপাতালে, কোনো বিচার তার পাওয়া যায়নি, কারণ সেটা ধামাচাপা ফেলে দিতে তারা সক্ষম হয়েছিল। যাদবপুরে যে ছেলেটি মারা গেল, যার হত্যা হলো, সেটাও ধামাচাপা দিতে সরকার সক্ষম হয়েছে, এটিকে পারছে না, তাই জন্য নানান অজুহাত দাঁড় করাচ্ছে, এর থেকে বেশি আর কিচ্ছু না। পরিমাণ ডাক্তাররা বারবার বলছেন, সিনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে তারা প্রত্যেকে নিজেদের ডিউটিতে আছেন, তারা ডিউটি করছেন, এটা শুধুমাত্র কিছু অল্প বয়সী ডাক্তার যারা ধর্নায় বসেছে তাদেরকে দিয়ে একটা অজুহাত দেওয়া হচ্ছে। প্রত্যেকটি পরিষেবা যথেষ্ট পরিমাণ হচ্ছে। রাজস্ববাবু, এক্ষেত্রে আমরা বারবার দেখেছি জুনিয়র চিকিৎসকদের যে প্রসঙ্গ টেনে এনে স্বাস্থ্য দপ্তর আজ কথা বলছে, তাদের আমরা দেখেছি যে তারা কিন্তু অভয়া ক্যাম্প নাম দিয়ে কিন্তু একটি আলাদা করে ক্যাম্প করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু চিকিৎসা দিচ্ছেন। যে পরিষেবাটা আউটডোরে পাওয়া যায় সেই আউটডোর পরিষেবাটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন। তারপরেও এই ধরনের বিষয়, একটা এত গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এই ধরনের একটা বিষয়কে রাখা, কোথাও গিয়ে কি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ভয় পাচ্ছে রাজ্য? সেই প্রতিরোধকে কি দমন করার আপ্রাণ চেষ্টা রাজ্যের? অবশ্যই, এর বাইরে তো আর কিছু নয়। যদি এত মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর, আপনাকে আমি প্রত্যেকটি জেলার হাসপাতালে নিয়ে যাব, যে জেলা আমি বিশেষত কৃষ্ণনগর জেলার কথা বলছি, যেটা নিয়ে বড় বড় কথা মহুয়া মৈত্র যেখানকার সাংসদ, তৃণমূলের এমএলএ, সমস্ত যে আপা পঞ্চায়েত থেকে পার্লামেন্ট শুধু তৃণমূল আছে, সেখানে দাঁড়িয়ে হাসপাতালে ব্লাড বাইরের থেকে রোগীকে নিয়ে আসতে হয়, স্যালাইন বাইরের থেকে কিনে নিয়ে আসতে হয়, হাসপাতাল যে স্যালাইন যে দেয় সেই স্যালাইনে মানুষ অসুস্থ হয়ে যায়। একটা জেলার হাসপাতাল ক্লিন নয়, সেখানে কুকুর, ছাগল, বেড়াল, আরশোলা, টিকটিকে থেকে আরম্ভ করে বিষ্ঠায় ভরে থাকছে হাসপাতাল, কোনো পরিষেবা নেই। এই পয়েন্টগুলোও যেন সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়, এই ছবিগুলো তুলে ধরা হয়। এটা একটা অজুহাতের বাইরে আর কিছু নয়। ভয় পাচ্ছে, এই সরকার ভয় পেয়েছে, এবার স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে টানাটানি হতে পারে। শিক্ষা জেলে, খাদ্য জেলে, এবার স্বাস্থ্যটিও যাবে, কারণ সরকারি দুর্নীতি, সরকারের অ্যাক্টিভ ইনভলভমেন্ট, পার্টিসিপেশন ছাড়া সম্ভব নয়। 22শে জুলাই 21 থেকে আমরা বলে আসছি, আজকে দাঁড়িয়ে তার পরিষ্কার প্রমাণ। এবং কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের টপ ব্রাস কপসের মাথা এবং মুখ্যমন্ত্রী যেভাবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য মাঠে নেমে পড়েছিলেন, টাকা অফার করেছিলেন, কোনো কিছু রিপোর্ট হাতে আসার আগে, এর থেকে বোঝা যাচ্ছে কিছুকে বাঁচানোর চেষ্টা এটা মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন করছেন। একেবারে। রাজস্ববাবু, এক্ষেত্রে আরো একটি বিষয় আপনাকে আপডেট দিতে চাইবো, যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সোমবার শুনানি পর্বে প্রশ্ন রেখেছেন সিবিআই এর কাছে যে হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত। হঠাৎ করে এই প্রশ্নের উত্থাপন এবং তার উত্তরে সিবিআই এর যে উত্তর, যে 15 থেকে 20 মিনিটের পথ, চাইলে আপনারা রিপোর্টের সঙ্গে চার্টটি মিলিয়ে দেখতে পারেন। কোথাও গিয়ে কি তাহলে এই যে চার্টের, যদিও সিবিআই এর রিপোর্ট তো সম্পূর্ণভাবে মুখবন্ধ খামে রয়েছে, তো আমরা এই ধরনের প্রশ্ন থেকে একটু আন্দাজ পাওয়ার চেষ্টা করব আলোচনার মাধ্যমে।
যে সন্দীপ ঘোষ কি তাহলে এই খুনের সাথে, দুর্নীতির সাথে জড়িত তা তো প্রমাণিত, কিন্তু খুনের সাথেও কি কোথাও গিয়ে সরাসরি জড়িত, যার কারণে তার বাড়ি থেকে হাসপাতালে ডিস্টেন্স নিয়ে কথা বলতে হচ্ছে আজ সুপ্রিম কোর্টে? দেখুন, এটা তো একদম পরিষ্কার, কারণ যে ভিডিওটা ভাইরাল ভিডিও আমরা দেখেছি, যেখানে ঘটনার পরে বর্ধমান থেকে, এখান থেকে, ওখান থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন পৌঁছে গেল ঘটনাস্থলে, আর যিনি ভিকটিম তার মা বাবাকে তার সব থেকে কাছের বন্ধুকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, আর 11 ফিটের মধ্যে কোনো পুলিশ কর্ডন করেনি ক্রাইম সিনকে, সেখানে কোন রকম সেই হাসপাতালে স্টেক নেই, ডেটা এন্ট্রি অপারেটর থেকে আরম্ভ করে সবাই ঢুকে গিয়েছে। আজকে যারা তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছে সেই একজন ডাক্তারেরও এবং তৃণমূলের নেতারও সেখানে উপস্থিতি, এমএলএ দাঁড়িয়ে থেকে সরকার পুরো একেবারে দায়িত্ব সহকারে করাচ্ছে। এ তো একদম পরিষ্কার যে দূরত্ব কতটুকু, পৌঁছতে কতক্ষণ সময় লাগে, তারা কি করে অত তাড়াতাড়ি পৌঁছলেন, নাকি আগের থেকেই তারা সেখানে পৌঁছেছিলেন। কারণ যেভাবে মেয়েটিকে মারা হয়েছে, এটা শুধুমাত্র এটা একটা নৃশংসতার মতে, কারণ আমরা পরিষ্কার বিশ্বাস করছি, বা এটা পরিষ্কার যেটা শুধুমাত্র একটা দর্শন করে খুন করে চাপা দেবার ঘটনা নয়। মেয়েটিকে এমন শিক্ষা দাও যাতে সবাই এটা মনে রাখতে পারে এই ধরনের কিছু কথা ওখানে হয়েছে, নাহলে এটা হতে পারে না। ওই মেয়েটি ডেফিনেটলি কিছু না কিছু ধরে পেরেছিল, কিছু না কিছু চক্রের কোনো হদিশও পেয়ে গেছিল, যার জন্য এই মর্মান্তিক মৃত্যু হলো। এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একেবারে অনেক ধন্যবাদ রাজস্বী বাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সুপ্রিম কোর্টের দিকে নজর কিন্তু আজ সারাক্ষণ থাকবে, কারণ আজ সুপ্রিম কোর্টে কিন্তু মামলার শুনানি চলছে, এবং এক্ষেত্রে কিন্তু একেবারে প্রশ্নের পর প্রশ্ন, এর আগেও কিন্তু আমরা প্রথম দিনের শুনানিতেও দেখেছি, দ্বিতীয় দিনের শুনানিতেও কিন্তু তার অন্যথা নেই। এই মুহূর্তের আপডেট এসেছে আমাদের কাছে, এই মুহূর্তের আপডেট একটু দেখে রাখতে চাইবো দর্শকদের। অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত হয়েছিল জানতে চেয়েছে আদালত। প্রধান বিচারপতি তিনি জানতে চেয়েছেন অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত করা হয়েছিল। জবাবে রাজ্যের তরফে বলা হয় দুপুর 1:47 মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল, এরপর দুপুর 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হয়েছিল। জেনারেল ডায়েরি কখন করা হয়েছিল সেই তথ্যও জানতে চেয়েছে আদালত। রাজ্য জবাবে বলেছে জেনারেল ডায়েরিও 2:55 করা হয়েছিল। After 4:30 in the morning, throughout the day. Yes, there will be. Has the CCTV footage in its entirety been handed over to the CBI? Yes. Yes, we have taken. Yes. We have taken. You have taken the CCTV footage. But we had to reconstruct the scene because of the distance. But then, Mr. Solicitor, how do you explain this statement in your affidavit at small Roman 3 at page 14? Just see the last sentence. My report, Manoj? Yes. Yes. Page 14, Manoj. This is just one para above 7. Yes, Manoj. The SOC was apparently visiting you. Have you handed over, as the Calcutta police handed over to the CBI, the entire footage of the proceedings which took place between 8:30 p.m. and 10:45 p.m.? Because CBI seems to have. Yes. What is shared with us is about 27 minutes. 27 minutes, they say. The 4 clippings totaling duration to 27 minutes.
and the proceedings conducted from 1706, that is 5/6, to 22:45 hours. Mr. Sibal said that Well, they are actually I'm just conducted from taking 8:30 p.m., that is 20:30. I'm just taking instructions. Yes, yes. Yeah. Well, that's, yeah, all right. Two separate things, Malad. Seizure 8:30 to 10:45. The video of that. Well, seizure 8:30 to 10:45 given. Then, Malad, in parts, the videos have been given. In parts, there was some CCTV in hard disk. In parts, completely given, Malad. There was some technical glitch. It was stored in part, but given in full. Hard disk is full. And he's made a statement that I've given it. It's, in this context, I need to, my lord, come in, my lord, here, because there is something, my lord, which, according to me, is very, very serious, my lord. My lord, I want a flap. My lord, we have the forensic examination report. I will not read it, my lords. But one thing, my lord, is admitted. When the girl was found at 9:30, I'm sorry, but her jeans were removed, and even the undergarments were removed and were lying somewhere nearby. So she was in a semi-nude condition. It is also an admitted position now that there were injury marks on the body and other my lord, areas. Now, your lordships may kindly see the report. Give me copies. And this, my lord, this is a foreign, my lord, your lordships may mark. They have taken the samples. They have sent it to an FSL in West Bengal, and this is the result. And CFSL. CFSL West Bengal. Central Lab, not Yes, not yes, an FSL. correct. I'm not on anything else. वो कहाँ है दूसरा? हाँ, यहाँ पे लगा. Lord, I have only one copy right now. Please see this, my lord. This is serious, and the CBI has taken a decision to send the samples, collect, my lord, to AIMS and other, my lord, Central Forensic Science Laboratory. The person enters, the body parts are not covered, the lead girl is made nude, there are injury marks, and this is the result of FSL. Therefore, who took the samples becomes relevant. Kindly, my lord, have a look. The injuries are all set out in the inquiry. See this, my lord. This is Lords, CCTV camera 16. CCTV. Which is what is this document?
দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, আরজি করের ঘটনায় সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে প্রবেশ করতে এবং বের হতে দেখা গিয়েছিল, ফলত ভোর 4:30 থেকে ফুটেজ থাকার কথা। ওই ফুটেজ কি সিবিআই কে দেওয়া হয়েছিল জানতে চাইলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। জবাবে সিবিআই এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান 27 মিনিটের মোট 4টি ক্লিপিং দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। 27 মিনিটের মোট 4টি ক্লিপিং দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বাকি ফুটেজ কোথায়, এই বিষয় নিয়ে কিন্তু রাজ্য বনাম সিবিআই তরজার কিন্তু সৃষ্টি হয়েছে। অকুস্থলে কখন তল্লাশি এবং বাজেয়াপ্ত তা জানিয়েছে রাজ্য। কখন তল্লাশি চলেছিল এবং অকুস্থল থেকে তদন্তের প্রয়োজনে কখন বাজেয়াপ্ত করা হয়েছিল তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জবাবে রাজ্য জানায় রাত্রি 8:30 থেকে পৌনে 11টা পর্যন্ত তল্লাশি ও বাজেয়াপ্ত হয়েছে। স্বাভাবিকভাবেই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বক্তব্য, কারণ ঠিক তার আগেই যখন প্রশ্ন করা হয়েছে আদালতের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত হয়েছিল, প্রধান বিচারপতির যে প্রশ্ন তার জবাবে কিন্তু রাজ্যের উত্তর ছিল দুপুর 1:47। একটু খেয়াল করবেন দর্শকরা, রাজ্যের জবাব ছিল অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত হয়েছিল জানতে চাওয়ায় আদালত জবাবে রাজ্যের তরফে বলা হয়েছিল দুপুর 1:47 মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল। সময়টা খুব গুরুত্বপূর্ণ। দুপুর 1:47 মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল। এরপর দুপুর 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হয়েছিল। আর সেক্ষেত্রে দুপুর 2:55 জেনারেল ডায়েরি এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা যখন যুক্ত করা হয়েছে, সময়টা কিন্তু দুপুর 2:55। অথচ সেই জায়গা তল্লাশি করতে এবং অকুস্থলকে বাজেয়াপ্ত করতে সময় নেওয়া হয়েছিল বেশ কয়েক ঘন্টা পরে, রাত্রি 8:30 থেকে পৌনে 11টা পর্যন্ত। অতএব যদি ধরা হয় রাত্রি 8:30 থেকে যে শুরু করা হয়েছিল, যদি 8:30টাও ধরা হয়, তাহলেও এদিকে 2:55 প্রায় 3:05 বাকি থাকা 3টে থেকে 8টা 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 5.5 ঘন্টার কিছু বেশি, 5 ঘন্টা 35 মিনিট বলা যায়। 5 ঘন্টা 35 মিনিট অকুস্থল কিন্তু একেবারে খোলা অবস্থায় পড়েছিল। খুব গুরুত্বপূর্ণ এই সময়টা, এই সময়ের যে খেলা বলা যেতে পারে, একেবারে সময়ের যে খেলা, এই শব্দটাই ব্যবহার করব। সময়ের খেলা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। এবং সিসিটিভি ফুটেজে 27 মিনিট, মাত্র 27 মিনিটের 4টি ক্লিপিংস দেয়া হয়েছে সিবিআই কে। অতএব ভোর 4টে থেকে 27 মিনিটের একটা ছোট্ট 4টে ক্লিপিংস দেয়া হয়েছে কেন? যেখানে সিসিটিভি ছিল সেই সিসিটিভির ভোর 4টের আগে যে ফুটেজ বা ওই 27 মিনিটটুকুকে বাদ দিয়ে বাকি যে ফুটেজ, তা কেন দেয়া হলো না সিবিআই কে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শকদের আরো একটি বিষয় জানাতে চাইবো, দেহ ছিল অর্ধনগ্ন, ক্ষত চিহ্ন ছিল। আদালতে জানিয়েছেন সিবিআই এর আইনজীবী। সিবিআই তরফে সলিসিটর জেনারেল সোমবার সুপ্রিম কোর্টে তিনি কি বক্তব্য রেখেছেন শোনাবো দর্শকদের। সকাল 9:30টায় দেহ দেখতে পাওয়া গিয়েছিল, তার ভাষাতেই বলছি, তার উল্লেখ করেই বলছি। তিনি যে বক্তব্য বলেছিলেন, সকাল 9:30টায় দেহ দেখতে পাওয়া গিয়েছিল। ফরেনসিক রিপোর্ট বলছে দেহ যখন পাওয়া গিয়েছিল তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল, তার দেহে ক্ষত চিহ্ন ছিল। ওই সব নমুনা এইমস বা অন্য কোনো ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে
সিবিআই, রাজ্য পুলিশ কি করছিল, রাজ্য পুলিশের ভূমিকা কি ছিল, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, আদালত থেকে শুরু করে সাধারণ মানুষ। আজ সেই একই প্রশ্নের উত্তর যখন সামনে দিতে হচ্ছে, তখনও কিন্তু তাতে আবারও নতুন করে বহু প্রশ্নের জন্ম হয়ে যাচ্ছে। যে সময়ের ক্যালকুলেশন, যে সময়ের খেলা, রাজ্য যে সময়ের খেলার উল্লেখ করছে, সেই খেলা যে অনেক বড় খেলা তা কিন্তু বলাই বাহুল্য। সাধারণ মানুষ বুঝতে পারবেন। আমি আরো একবার এই বিষয়টা উল্লেখ করতে চাইবো, শোনাতে চাইবো। অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন রুজু হয়েছিল জানতে চেয়েছিল আদালত, এবং প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তরে অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হয়েছে প্রথমে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল। তিনি জানাচ্ছেন দুপুর 1:47 মৃত্যুর শংসাপত্র দেয়া হয়েছিল। পরবর্তীতে দুপুর 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। জেনারেল ডায়েরিও করা হয়েছিল 2:55। দর্শকরা খুব মন দিয়ে শুনবেন, 2:55। বেশ, পরবর্তীতে অকুস্থলে তল্লাশি কখন ও বাজেয়াপ্ত কখন জানিয়েছে রাজ্য। প্রশ্ন করেছেন বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন যে তাহলে তল্লাশি কখন এবং অকুস্থল বাজেয়াপ্ত কখন করা হয়েছিল। সেক্ষেত্রে রাজ্যের জবাব রাত্রি 8:30 থেকে 11:15 পর্যন্ত। অতএব রাত্রি 8:30 আগে পর্যন্ত সেই অকুস্থল একেবারে খোলাভাবে পড়েছিল। কিন্তু যেটা জানা যায়, যখনই অস্বাভাবিক মামলা রুজু হয়ে যায়, অস্বাভাবিক মামলা যখন দায়ের হচ্ছে, তখন সেই সাসপেক্টেড এরিয়া যেটা থাকে, সেই লোকেশন, সেই এরিয়াটাকে কিন্তু পুলিশ গার্ড করে দেয়, পুলিশ সিজ করে দেয়। সেখানে কেউ ঢুকতে পারবে না, এমনটা কিন্তু নিয়ম করে দেয়া হয়। অথচ সেই নিয়ম পুলিশের তরফ থেকে শুরু করতে সময় লেগে গেল রাত্রি 8:30, অর্থাৎ 5 ঘন্টা 35 মিনিট। ওই ঘটনাস্থল ওইভাবেই পড়েছিল। অন্যদিকে সিসিটিভি ফুটেজেরও আশ্চর্য জবাব। সিসিটিভি ফুটেজ সিবিআই পেয়েছে। এক্ষেত্রে সিবিআই এর তরফে তদন্তকারী সংস্থাকে দেয়া হয়েছে 27 মিনিটের 4টি ক্লিপিংস, এমনটা জানানো হয়েছে। সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে তাদের 27 মিনিটের মোট 4টি ক্লিপিংস দেয়া হয়েছে ভোর 4টে থেকে। তাহলে ভোর 4টের আগের যে ফুটেজগুলো, সেগুলো কেন দেয়া হলো না? এমনও তো হতে পারে যে ভোর 4টের আগে থেকে গিয়ে অপেক্ষা করছিল যারা এই ঘটনার সাথে দোষী যুক্ত, যারা, তারা ভোর 4টের অনেক আগে থেকে সেখানে গেছিল। তাহলে ভোর 4টের আগে থেকে কেন দেয়া হলো না? এক্ষেত্রে একটা বিষয় খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে। চিকিৎসকদের যে জায়গায় একসাথে তারা খাওয়া দাওয়া করেছিলেন, সেই যে হলটি, সেটিও কিন্তু সেইখানেই অবস্থিত ছিল। অতএব সেখানে যে অনেক চিকিৎসক খেতে গিয়েছিলেন, যেখানে জুনিয়র চিকিৎসক যিনি মৃতা ডাক্তার, তিনিও কিন্তু খাওয়া দাওয়া করেছিলেন। তাহলে কারা কারা সে সময় তার সাথে গিয়েছিলেন, কারা কারা ওই সময় উপরে গিয়েছিলেন, এই সার্বিক বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারে সেদিনের রাতের সিসিটিভি ফুটেজ। অথচ সেই সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেয়াই হলো না। দেয়া হলো কখনকার ফুটেজ? মাত্র 27 মিনিটের ফুটেজ ভোর 4টে থেকে। কেন? প্রশ্নটা কিন্তু থাকছে। Quarter. Now, that indicates that only one company is taken care of. There are other two. According to us, persons plus. Just ask the registrar to go and Why check. don't you? One Can, company, why registrar? can we suggest this? Why do we have to ask the registrar to do all this? Because they are contesting. An officer of the state government and an officer of the a senior officer of the CISF. We have done that,
Not one On company ground, we have can- done that. They are not wanting, in fact, on the ground, the story is different. What can we say, Manas? But one Well, company ऐसा लिख is लीजिए। 90 individuals, Okay. 90 officers. A total of 3 companies of CISF personnel has been deployed for the security at Ajikor Medical College and Hospital. Full stop. Mr. Kapil Sibal, the state of West Bengal has in its submission indicated that provision for housing the personnel has been made thus, colon, ये in case में page 1 को tabulated chart ले लीजिए. Prima facie, it appears from the above tabulation that the prima facie, don't say prima facie, it appears from the tabulation. In the statement which has been placed on the record by the union government, on the other hand, it has been indicated that accommodation for one company has been provided in 3 locations, namely at bracket 1 RMA quarter dash Ajikor Hospital bracket 20 persons, 2 KMCP school dash 40 persons, semicolon, and bracket 3 Indira Matri Sadan 3 bracket 30 persons, and that the premises are likely to be handed over by the evening today. Full stop. In order to obviate any logistical difficulties, we direct that an officer of the nominated, a sufficiently senior officer of the Home Department nominated by the state of West Bengal, and a senior officer of the CISF at the spot shall jointly liaise so as to ensure that all the 3 companies of the CISF personnel which have been deployed at the spot are duly provided for accommodation in the vicinity at par with what has been stated in the tabulated position set out above. Full stop. Next. In the event that any further full stop arrangements have been made for providing 6 buses, 4 trucks, and 3 light motor vehicles. Full stop. The 2 officers shall ensure that all requisitions, that necessary requisitions which are made by the CISF are duly complied with by 5 p.m. today. Full stop. Necessary gadgets for security purposes shall likewise be arranged no later than by 9 p.m. Today. No, but that's, As a matter of fact, this is also provided, must have been provided tomorrow, yesterday or day after. I don't wish to trivialize the magnitude of the problem I am dealing with. One further thing now. but I have 3 issues that I wish to place before you. Before we hear you on those issues, Mr. Sibal, what steps have been taken by the state of West Bengal for, because we had said that pending the finalization of the recommendations of the National Task Force, we would like the state of West Bengal to immediately put into place necessary measures which would bring into being some sense of security and we have got a report, Manoj, from the health department. and provision of adequate measures for the doctors, nurses, and the paramedical staff. Yes, Manoj. Status report. Status report that we have filed, Manoj. The health secretary. Make a prayer, let the competence of the autopsy surgeon be also involved within part of the investigation. And also they had offered money. দর্শকদের আরো কিছু আপডেট দিয়ে রাখতে চাইবো। আগামী সোমবার সিবিআই কে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির এক্ষেত্রে বক্তব্য, ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চাই না যাতে তদন্তে প্রভাব পড়ে। আগামী সোমবার তদন্তের আবারও স্ট্যাটাস রিপোর্ট দিন। তদন্তে নতুন কি তথ্য উঠে এলো তা নিয়ে আগামী সোমবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। আর 17 সেপ্টেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের যে মঙ্গলবার সেই মামলার পরবর্তী শুনানি কিন্তু হবে। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় কিন্তু জানিয়ে রাখতে চাইবো,
এই মুহূর্তেও আপনারা শুনছিলেন যেমনটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কিন্তু রাজ্যের সরকারের এবং আইনজীবী এবং রাজ্যের তরফের আইনজীবী এবং সিবিআই তরফে আইনজীবী এই তিনজনের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে প্রসঙ্গ নিয়েই কথা হচ্ছিল, যেটা আপনারা এই মুহূর্তে শুনছিলেন। আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও কিন্তু অসহযোগিতার অভিযোগ জানালো কেন্দ্র। কেন্দ্রের তরফে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে আজকে যেটা জানানো হচ্ছে, আপনারা এই মুহূর্তেও দেখছিলেন, সেই কথাই হচ্ছিল। আরজি করে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু রাজ্য সহযোগিতা করছে না। উল্লেখ্য, এই অভিযোগ কিন্তু আগেও ছিল, এই অভিযোগ আবারও আজকে নতুন করে হলো এবং এক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে সিবিআইকে আবারও রিপোর্ট কিন্তু জমা দিতে বলেছে কোর্ট এবং আদালতের বক্তব্য। এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। সোমবার দিনকে কিন্তু সিবিআইকে রিপোর্ট আবারও জমা দিতে বলেছে এবং এক্ষেত্রে যিনি বিচারপতি, সম্মানীয় বিচারপতি, তিনি কিন্তু বলেছেন যে ওপেন কোর্টে তদন্তের যাতে স্বার্থ ক্ষুণ্ণ না হয় সে কারণে তিনি ওপেনলি কিছু বলছেন না, কিন্তু সিবিআইকে আবারও রিপোর্ট জমা দিতে হবে এমনটা তিনি বলছেন। আগামী মঙ্গলবার এই মামলার ফের শুনানি হবে সেটাও তিনি বলছেন। পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অসহযোগিতার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে কিন্তু উঠে আসছে। Will kindly take section on the, just tell us on the facts, what are you saying? Will kindly take the postmortem report and compare it with the UD case which was started. In the postmortem report, the Lordship will see whether the clothes of the victim were produced before the postmortem doctor. The entire, the jeans, the top, the undergarments, everything was produced or not. Because as per the, I'll show the notification, they have to be sealed by the postmortem doctor and handed over to the investigating officer. If your Lordship sees in the top whether the clothes were sent to the investigating officer of the UD case by the postmortem doctor, I will kindly ask them to just give a copy of it. Of the postmortem. Postmortem. Allow me to please. We've handed over the postmortem. We have seen the postmortem report. Just show us the postmortem report. We've handed it over. Either the state of Bengal or the CBI. Because we saw it last time, but since he's making a point, let's appreciate what the point is. The parents also. They had a list of belongings, including the parents. So postmortem report doesn't even say at what time it is conducted. Give it to us. I'm sorry, that too. Yeah. It says that at the time, everything is there. I don't know why you're making these. Please tell us what the time of death is. It's Just 1 second. condition of the subject, Millers, your lordships will find on the left-hand side. Lordships will kindly see at the top. First will be the videograph. Conducted by whom? No designation. Who is he? From where did he come? Nothing. Was the CD on a rewritable CD or was it a non-rewritable CD? It has to be mentioned on the first line of the postmortem report. The judicial magistrate was present during That is postmortem immaterial. call for his report. All the 3 doctors are part of the, 5 female doctors were present. all are part of the North Bengal lobby. Family. Don't discuss such things here. Please. My lord will kindly see the second line. It has to be at 4 degrees centigrade. The postmortem report refers to Tala PS UD case number 861, Yes. dated 9 August 2024. Yeah. My lord, that's where the mystery lies, because between 2:30 in the afternoon, when they say the GD entry was lodged, that is 5:65, and 11:30 in the night, there are only 10 GD entries in Tala police station. Lordship should kindly appreciate that.
between 2:30 and in the afternoon and 11:30 in the night, there are only 10 GD entries. Or was this entire thing manufactured? And this started way back in 1953. It was the first case in Bengal where GD entries are manufactured. Know that, what do you think? দর্শকদের যে বিষয়টা উল্লেখ করেছিলাম কিছুক্ষণ আগেই, দর্শকদেরকে আমি উল্লেখ করেছিলাম আমাদের তরফ থেকে, আমাদের এই প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে ছিল যে যে সময়টির উল্লেখ করা হচ্ছে, যে সময়টির উল্লেখ করা হচ্ছিল যে দেহ যখন পাওয়া গিয়েছে এবং সেক্ষেত্রে যে সার্টিফিকেট, যখন মৃত্যুর সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে দুপুর 1:47 এবং দুপুর 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হয়েছিল এবং জেনারেল ডায়েরিও করা হয়েছিল 2:55 এবং অন্যদিকে গিয়ে যখন যে জায়গা সাসপেক্টেড এরিয়া তাকে সিজ করার যে প্রক্রিয়া তা হয়েছিল রাত্রি 8:30 থেকে 11:15 পর্যন্ত, সম্ভবত 11টা পর্যন্ত। এই প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা কিছু পূর্বেই করেছি যে এতক্ষণ অর্থাৎ প্রায় 5 ঘন্টা 35 মিনিট কেন ওই খোলা অবস্থায় রাখা হয়েছিল সাসপেক্টেড এরিয়াকে। এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে শুরু হচ্ছে তরজা, শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। Just give us that. Given that, so I'll just go. গত 27 বছরের কর্মজীবনে এমন মামলা আমি দেখিনি। তিনি এক জনস্বার্থ মামলাকারীর পক্ষে সওয়াল করছেন আদালতে। সুপ্রিম কোর্টে সোমবার আইনজীবী আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরোজ এডুলজি তিনি মন্তব্য করেন রাত 11:15টায় এফআইআর দায়ের হয়েছিল। গত 27 বছরের কর্মজীবনে আমি এমন মামলা দেখিনি। কার্যত সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কিন্তু একেবারে কোণঠাসা, আবারও একেবারে কোণঠাসা রাজ্য। Not in the second swap flag. I'm sorry. In the second swap, not second flag. Please see B, the observations. In the second flag, please see B. First, my lord, please see the first flag. Lord, I have marked 2. Exhibit U1, Exhibit U2. Correct, my lords? Right. Does my lord Justice Padiwala and Justice Mishra case. Now, kindly come to the second flag. And please see, my lord, the findings of this laboratory. From the above observations, it is concluded that, then B. B. So and so, I am not reading it. Please see the underlined portion, my lord. Rest.
The CBI will send this again for retesting by AIMS and some other level. You have said in the status report that CBI is. Malad, now take the postmortem report once. Because it is shocking. Malad, kindly take the top column and see whether all the wearing apparels were produced before the doctor. Just 1 second, let me try. Of how it has been tampered. There. And the undergarment. Do you have a copy of this report? No, I don't. But now compare it with the UD case. Mr. Solicitor General. Yes. Officer is present now. Yes. Just ask him to take this report in his hand. You have The first line on the top. If he doesn't want to disclose, no problem. You have an answer you can give through. No, if it is coming in his way of investigation, he may not. No. We just want to know. He knows he can also answer. But first line. Just read it in your mind. The very first line. Your lordships are on this line, Manoj. You have this report, right? Correct. I'm just to understand Yes, this. just We give are it. assisting your lordship with. Correct. The one which you have marked in red. Correct. No. Sorry. I'm sorry. Therefore, Manoj, I was also a little confused. Sorry. Wait a minute. I'm marking it. Yes. Now it is bracketed with pencil. Correct. Have they looked into this? Is it in the form of some interpolation or something? Did you get it? Yes. Lord, that is under investigation. The time difference is a matter of investigation. You have said that in your status report. Yes, and therefore, page 9 of your report looks up Roman 4. What fell from you. Some of the aspects which you have highlighted are the subject matter of the investigation by the CBI. So obviously at this stage, when CBI is looking into it, we should not be commenting on it presently. That there was a previous FIR. That lordships kindly just take 2 sections and give me just 1 minute. How do you say that there was a previous FIR? I'll explain to your lordships. Lordships will kindly take section 173 of the BNNS of the new code. It says on receipt of an information, an FIR is to be lodged. Now, what does 176(3) state? 176(3) of the BNS states that if an offence is above 7 years and a forensic expert has to be called for, on the receipt of an information regarding an offence, so there has to be an FIR. Without an FIR, 176(3) cannot come into play. The forensic team was there in the afternoon. So they could have only been called under section 176(3). So there has to be a previous FIR, because if there's no FIR, then you can't call the forensic team. It's okay. We are being led to believe that the first registration of the FIR takes place at 23:30 hours. That's right. There was a previous FIR which was there. Now, lordships also appreciate one more thing.
Possibly, he says there has to be. There has to be, not there was. Possibly, as I understand him, he said there has to be a The previous. forensic team cannot come. Otherwise, forensic you can't call. There was an 176 FIR which has been status. suppressed or has been destroyed. By whoever, I do not know. Yeah, yes. Okay. I would also kindly take the PM report once, kindly take the top line. At the same time, we have now looked at the status report, we have looked at what has been produced by the other side. There are UD entries, one is 542, sorry, GD entries. GD entry. GD entries, 540, 1 second. 542 first. 10 AM. That is also wrong. That's a matter of, that is a matter of investigation. Has to be at the. That is a matter of investigation. Today, on the record that has been handed over, and CBI has also referred to it, is 542, 565, 576, and then 575, then 576. 565, 576, and then 577. and 576 and 681. No, then 577. That is the formal FIR. Not leaving the brief aside, the problem is, my lord, we are dealing with, my lord, whenever rape and murder takes These place. discrepancies which you have pointed out, CBI is alive to them. And on the basis of these discrepancies, CBI's further investigation is going on. Yes, let them investigate. The sample. Now the vaginal wash, the blood had to be preserved at 4 degrees centigrade. These three doctors purposely did not preserve it at 4 degrees centigrade. Now that sample might be contaminated. It has to be preserved at 4 degrees centigrade. Well, if the CBI, Therefore, I say that doctors is are- something very serious. I'll tell my lord, your lordships, in case of a rape and murder, the first 5 hours are crucial. The first 5 hours is the period where you have to cordon off the area. You cannot have an ingress and outgress. Whoever wants to come and go, they take pictures, photographs, evidence is destroyed. And thereafter, after 5 days, if we enter the scene, That's why we have our own challenges. We asked, the first question which we asked was, has the CCTV footage between 4:30 in the afternoon onwards been handed over to yes, the it has CBI? been. They say it has been. Well, we've got the document of handing over. CBI says that they have it. Let them look into the. 27 minutes only, not. No, the entire. We've just handed over document. There is a little bit of a confusion on this, Mr. Solicitor. What CBI has been handed over, which you have also said, is about 23 or 27 minutes of 27 minutes pertaining to the actual search operation which takes place and the inquest which thereafter has taken place. We wanted to know whether you are in possession of the complete sequence of the CCTV between the time that the accused leaves the hall and the events which take The place. CCTV will only show the accused entering, etc. Here, No. Who else, Mr. Crucial evidence. Who else entered after the accused had left? Handed over, dealt with the memorandum. Look into these aspects. We will. Tell us on the next date of listing, because these are obviously, now that some leads have emerged, we'd like you to further investigate and come back to us. I just want to mention. But only one. Can I have a word? Can I have a word? My lord, may I just speak on behalf of the student? Only a minute, ma'am. I'll just Yes, in the sure. date. This would go on till. It's different. It's all there. I just want to. May I just say two May I? words? Whether the X-ray plate, because one of the body was found, the legs were found at a 90-degree angle. Now, 90-degree angle cannot take place without the hips being broken. I want to kindly see in the post-mortem report whether the X-ray plates have been handed over to the CBI. Lord. Whether the X-ray was actually done or whether the X-ray plates were handed over. We've got the photographs with us. Mr. Solicitor, just one question from your officer. When the body is dispatched,
from after the inquest for the purposes of the postmortem, you have that letter by which the body is dispatched for postmortem. Yes, my lord, it is there. Form number 5363. Once again, how will Let me have. I'm seeing the form number. Obviously, we're saying it with a certain purpose. We want to see that. It would be a I'll check up, my lord, and Yeah, it is there. Because it was shown before the High Court. Before the High Court, I argued. Can you just 1 second? I don't have it. It was before the High Court. It was argued. Just 1 second. Let's not get into these bickerings. We have flagged a document. We want to see that document. Do you have the document here? Yes, I'll just check immediately. The body was handed over from. Ms. Astha, do you have the documents? We're just trying to see. But in the meantime, I just mentioned. Body chala. Lord, in the meantime, can I Just 1 second. So only deflect. We are on one particular issue. Let's seize that issue and then see if there is a satisfactory answer. Yes. Otherwise, CBI will look into our query by the next day. There is also an antecedent aspect to what the Lordship said. Yes. Till they find out, my lord, your lordships have kept it on 17th. 17th. Can it be on 18th? 17th would be miscellaneous day. That's on. It will get a little more time. Yes, no, miscellaneous day has its own problems, your lordship knows. But let them 18th. investigate it. Mr. Sibyl, do you have it? But I only have this that is handed over, dead body challan that the family. Come on now. The person who does the UD. Let my Lord the Chief Justice see the document. This is the blank one. It will be like this. This is blank one. I'm sorry, Mother. No, who can read This is this? the blank one. It will be like this. This is not what we are asking for. No, I'm just saying that's all we have at the moment. Disposal order accompanying corpses sent for cremation. This is when the body is given to the parents. for cremation. I cannot find. এই মুহূর্তে আরো একটি আপডেট দিতে চাইবো যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এর আগেও কিন্তু এই বিষয় নিয়ে আমরাও আলোচনা করেছিলাম আপনাদের সাথে দর্শকদের সামনে তুলে ধরেছিলাম সেই বিষয় নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠেছে সঠিকভাবে ময়না তদন্ত হয়েছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এবং এক্ষেত্রে একটা বিষয় বলতে চাইবো যে যেমনটা বলছিলাম যে সিসিটিভি ফুটেজ সিবিআই এর তরফ থেকে যেটা বলা হচ্ছে 27 মিনিটের একটি 4টি ক্লিপিংস দেয়া হয়েছে 27 মিনিটের এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা উঠেছে প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন শুধুমাত্র 27 মিনিটের ফুটেজ কেন দেয়া হলো সিবিআই কে কেন আগে বা পরের ফুটেজ দেয়া হলো না বোঝা যাবে কি করে যারা এই ঘটনায় যদি আরো কেউ যুক্ত থাকেন তারা পূর্বে গিয়ে বসে রয়েছেন কিনা সেখানে বা পরবর্তীতে তারা বেরিয়েছেন কিনা সেখান থেকে সেই বিষয়গুলো বোঝা যাবে কি করে কারণ সিবিআই এর হাতে যে ফুটেজ তুলে দেয়া হয়েছে তার মিনিটের হিসাবে তা শুধুমাত্র 27 মিনিটের শুধুমাত্র 27 মিনিটের 4টি ক্লিপস তুলে দেয়া হয়েছে সিবিআই এর হাতে কেন ভোর 4টে থেকে 27 মিনিটের তার আগের যে ফুটেজ তার পরের যে ফুটেজ সেই ফুটেজ কেন দেয়া হলো না সিবিআই কে এই প্রশ্ন কিন্তু যখন এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আমি বলেছিলাম দর্শকদের এই প্রশ্ন তুলেছিলাম যে কেন 27 মিনিটের শুধুমাত্র ফুটেজ থাকবে তার আগে কারা সেই রাতে সেই ফ্লোরে গিয়েছিলেন কারা তার পরে নেমে এসেছেন সেই বিষয়ের ফুটেজ কেন থাকবে না ডিটেইলস ফুটেজ কেন দেয়া হবে না যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে ফুটেজ দেখতে সমস্যা কোথায় বা ফুটেজ সিবিআই এর হাতে দিতে সমস্যা কোথায় রাজ্যে এই প্রশ্ন কিন্তু তুলেছেন পাশাপাশি যে বিষয় নিয়ে আরো একটি আপডেট রয়েছে জানাতে চাইবো সঠিকভাবে ময়না তদন্ত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ফিরোজ এডওয়ালজি তখন সিবিআই তরফে জানানো হয় ময়না তদন্ত কখন করা হয়েছে সেই সময়ের উল্লেখই নেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ময়না তদন্ত কখন করা হয়েছে সেই সময়ের কোনো উল্লেখ নেই প্রধান বিচারপতির এজলাসে এডওয়ালজি বলেন দুপুর 2:30 থেকে রাত্রি 11:30টা পর্যন্ত শুধুমাত্র 10 বার জিডি এন্ট্রি করা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এই আপডেট আরো একবার দর্শকদের বলতে চাইবো যে প্রশ্ন ছিল
ময়না তদন্ত কখন করা হয়েছে সেই বিষয়ে কোনো সময়ের উল্লেখ নেই এবং রাজ্যের আইনজীবীর যুক্তি সব কিছুর উল্লেখ রয়েছে। সেই সময় এই উল্লেখ শুনে তার যে যুক্তি ছিল, রাজ্যের আইনজীবীর যে যুক্তি ছিল, সবকিছুর উল্লেখ রয়েছে, তা শুনে প্রধান বিচারপতির এজলাসে এডুলজি বলেন দুপুর 2:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত শুধুমাত্র 10 বার জিডি এন্ট্রি করা হয়েছে। পুরোটা পরে তৈরি করা হয়নি তো? তিনি প্রশ্ন তুলেছেন যে পুরোটাই পরে তৈরি করা হয়নি তো, অনেক রহস্য রয়েছে, এই কথার উল্লেখ কিন্তু তিনি করেছেন। সেই সংশয়ের প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন, সন্দেহ হলে তার কাছে রিপোর্ট চাওয়া হোক। সিবিআই তরফেও আদালতে জানানো হয় ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদের মনেও প্রশ্ন রয়েছে, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটি এইমসে পাঠাতে চায়। মানে বোঝাই যাচ্ছে যত সময় কাটছে, যত সময় এগোচ্ছে, রহস্য ভেদ হওয়ার না হয়ে রহস্য কিন্তু আরো বেশি ঘনীভূত হয়ে যাচ্ছে। এত লুকোচুরি, এত লুকোছাপা কেন? সাধারণভাবে তো এই একটা প্রশ্নই উঠে আসছে এত কিছুতে, যে এত লুকোছাপা রাজ্যকে কেন করতে হলো? অপরাধ যারা করেছে সেই অপরাধীদের ধরিয়ে দেয়া হোক, অপরাধীদের অপরাধ প্রমাণ করার তাগিদ নেওয়া হোক। তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে শুধুই অপরাধকে লুকোনোর চেষ্টা, সিবিআই এর হাতে অর্ধেক তথ্য তুলে না দেওয়ার প্রচেষ্টা কেন? সাধারণ মানুষ এই প্রশ্নগুলি করছেন, এই প্রশ্নগুলি নিয়েই রাতে নামছেন। এত রাত দখল, দিকে দিকে এত রাত দখল, মেয়েদের প্রতিবাদ, শুধু মেয়েদের নয়, বলা যেতে পারে সাধারণ মানুষ, সর্বস্তরীয় সাধারণ মানুষ তারা নেমেছেন। রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা রাজনীতির ছাতার তলা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ হিসাবে রাস্তায় নেমেছেন। প্রত্যেকেরই একটাই প্রশ্ন, এত লুকোচুরির প্রয়োজন কি? এত লুকোছাপার প্রয়োজন কি? কাকে লুকোতে চাইছেন? কাদের লুকোতে চাইছেন? তারা কারা? তারা সমাজের এত গুরুত্বপূর্ণ মানুষ যে অপরাধীর তকমা গায়ে লাগা সত্ত্বেও, অপরাধ করা সত্ত্বেও এবং এত নৃশংস অপরাধ সংগঠিত করা সত্ত্বেও তাদেরকে আড়াল করার, তাদেরকে লুকিয়ে ফেলার একটা আপ্রাণ প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্টে যে প্রশ্নোত্তর পর্ব চলছে, সেই প্রশ্নোত্তর পর্ব এই মুহূর্তে আমরা আমাদের স্ক্রিনে আপনাদের সামনে রাখছি। মাঝে কিছু প্রশ্ন যেগুলো সাধারণ মানুষ হিসেবে, শুধু সংবাদ মাধ্যম বলবো না, সাধারণ মানুষ হিসেবে আমাদের মনেরও প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো তুলছি, যে প্রশ্নগুলো একেবারে সাধারণ মানুষের প্রশ্ন। সময় এখানে খুব গুরুত্বপূর্ণ। সময়ের যে বিষয়গুলো উঠে আসছে, 1:47 মিনিট, দুপুর 1:47 মিনিটে ডেথ সার্টিফিকেট দেয়া হচ্ছে, 2:55 জেনারেল ডায়েরি করা হচ্ছে এবং তার সাথে আরো একটি ডায়েরি করা হচ্ছে কি, যে অস্বাভাবিক মৃত্যুর মামলা, সেটাও দায়ের করা হচ্ছে। অথচ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করার পরে 5 ঘন্টা 35 মিনিট সেই জায়গা খোলা অবস্থায় রইল, এভিডেন্সকে প্রোটেক্ট করার, একেবারে সাসপেক্টেড এরিয়াকে সিজ করার কোন রকম চেষ্টা, কোন রকম তৎপরতা পুলিশ দেখালো না। রাত্রি 8:30 থেকে 11টা পর্যন্ত সেখানে তদন্ত প্রক্রিয়া কেন? এই 5 ঘন্টা 35 মিনিট কি সেই অপরাধীদের অপরাধ মুছে ফেলার সুযোগ করে দেওয়া হচ্ছিল? স্বাভাবিক বুদ্ধিতে মানুষের এই প্রশ্ন আসছে, তাহলে যারা পুলিশের ভূমিকায় রয়েছে, রাজ্য পুলিশের উপর প্রশ্ন যারা তুলছেন, তারা প্রশ্ন তুলতে বাধ্য। এক্ষেত্রে সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেনই, কারণ ছোট থেকে বড় হয়েছে আমরা শুনে যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। কলকাতা পুলিশের এত তৎপরতা, তাদের এত শার্প কোয়ালিটি যে তাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। সেই কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের ভুল সত্যি কি ভুল, নাকি একেবারে ইচ্ছাকৃতভাবে করা কাজ? এই প্রশ্ন সাধারণ মানুষ রাখছেন। ময়না তদন্তের রিপোর্টে টাইমের উল্লেখ নেই, একথা আমরা কেউ বলছি না, বলছে সিবিআই। কোথায় দাঁড়িয়ে বলছে? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে।
সেখানে তারা বলছেন ময়না তদন্তের রিপোর্ট কখন ময়না তদন্ত করা হয়েছে সেই সময়ের উল্লেখ নেই, যদিও রাজ্য বলছে সে সময়ের উল্লেখ রয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ময়না তদন্ত আদৌ সঠিকভাবে করা হয়েছে তো, এই বিষয় নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছে। কারণ ময়না তদন্ত হয়ে যাবার পরে একের পর এক জিডি, প্রায় 10টা জিডি সেখানে করা হয়েছে, জেনারেল ডায়েরি করা হয়েছে। এই ধরনের একটা হ্যাপাজার্ড একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে কেন, সেই বিষয় নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তোলা হচ্ছে। এক্ষেত্রে ফরেন্সিক রিপোর্ট নিয়েও সিবিআই তাদের সংশয়ের কথা জানিয়েছেন। ফরেন্সিক রিপোর্টে এখানে সুপ্রিম কোর্টের তরফে উল্লেখ করা হচ্ছে, সেখানে কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছিল, আমরা শুনছিলাম এতক্ষণ যে বক্তব্য রাখা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু নির্যাতিতা যে চিকিৎসককে নির্যাতন করে এইভাবে নৃশংস মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, সে তার যে পরনের পোশাক, সেই পোশাক নিয়ে কিন্তু যে ফরেন্সিক যে হয়েছে, ফরেন্সিক পরীক্ষা যে হয়েছে, সেই বিষয় নিয়েও সেই রিপোর্ট নিয়েও কিন্তু সিবিআই এর সংশয় রয়েছে। তারা সেখানে বলছেন, সুপ্রিম কোর্টে সেই বিষয়গুলো তুলছেন যে জামা আদেও কি সঠিকভাবে সেই জামা দেয়া হয়েছে তাদের, নাকি পরিবর্তন করে দেয়া হয়েছে। কারণ বারবার চাদর কিন্তু পাল্টানোর একটা কিন্তু বিষয় উঠে এসছে, চাদর পাল্টে দেওয়া হয়েছে এমন বিষয় কিন্তু উঠে এসেছে। এবং যেমনটা আমরা দর্শকদের এর আগেও দেখিয়েছিলাম একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা, তথাপি সেই ভিডিও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিল অনেক। যে ভিডিওতে দেখা গিয়েছিল নির্যাতিতার যে পায়ের একটি অংশ দেখা যাচ্ছে, সেখানে একটি সবুজ রঙের যে চাদর, সেই সবুজ রঙের চাদর সেখানে পাশে পড়েছিল, এবং সেখানকার যে ধরনের পরিস্থিতি, যে ধরনের ঘরটি ছিল, সেটা কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে অনেক চেঞ্জ। যদিও এই ভিডিও কে করেছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। ততক্ষণে অপরাধ কিন্তু সংঘটিত হয়ে গিয়েছিল। তাহলে অপরাধ সংঘটিত হয়ে যাবার পরে দেহ এইভাবে পড়েছিল, সেই সময় ওই ঘরে কে ওই ভিডিওটি করতে ঢুকেছিলেন? তাহলে তিনি কি জানতেন এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে পরবর্তীতে সাজানো ঘটনায় রূপান্তরিত করা হবে? তাই কি তিনি সুযোগ বুঝে সেই ভিডিওটা রেকর্ড করেছিলেন এবং পরবর্তীতে সেটা ভাইরাল করেছিলেন, যাতে সাধারণ মানুষের চোখে আসে, সাধারণ মানুষের নজরে পড়ে, তারা প্রশ্ন তোলেন কোথায় সেই সবুজ চাদর? কলকাতা পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে সবুজ চাদরের কোনো অস্তিত্বই ছিল না, অথচ ওই ভিডিওতে খুব স্পষ্ট সবুজ চাদর সেখানে ছিল। কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সবুজ চাদরের কোনো অস্তিত্ব ছিল না। কখনো লাল চাদর, কখনো নীল চাদর, কখনো সবুজ চাদরের এই যে খেলা, এই চাদরের আড়ালে কাকে লুকোতে চাইছে, কাদের লুকোতে চাইছে? রাজ্য পুলিশ, নাকি রাজ্য পুলিশের ওপরে বসে থাকা কোনো বড় বড় মাথার ব্যক্তিরা তারা লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন? আবারও সরাসরি চলে যাব সুপ্রিম কোর্টের, নজর রাখবো সেখানে কি বক্তব্য রয়েছে সেখানে। The CBI itself does not say so, but you are saying. Please give me a second. You can't. My lord, would just see can't make this statements was- at random like Yeah, that. My what lord, time are these photographs just taken? me- What time are they taken? What is the My date? lord, this is at the where the body is there. Annexure A2. Time. My lord, this is on that We're day. having a On the day of the incident, and I've given the name of the person who is, and very many other persons who are unauthorized, who are going to that place. Then your lordship would see page 2, annexure 3, where I've given other persons. They are all walking in and walking out as if it's not a scene. The very next day, my lord, just look at page 3, annexure 6. They pray. Our work a little more challenging. She is right. And but One second. And last page, which is most important, my lord, just see the last page. We saw the last page. So what I'm saying, if nothing, if the manner in which it is you can make out that this has been redone at a later time. Otherwise, there would be struggle, there would be some signs, there would be some stains,
This is completely botched up, and the very next day they demolished. But you made your point. I think Next there's also two a point rooms. But that, Can you what was, my lorry friends not be able to explain it, what was that? That was the toilet, which had a basin, and the tiles on the wall. Now the entire tiles have been changed and the basins removed. So even if you do the luminol test now, which is after washing of a crime scene, there's a test called the luminol test. Even if you do the luminol test, you will not come to know whether the accused actually went over there to wash his Who has said hands, tiles legs. have been removed? It's a And part of Lord, the we are also report done on the asking test. Don't know what. that And Mulad, because the luminol test now fails, because the entire tiles Mulad, and the thing was changed. my Lord, two Mulad, may I? Serious investigation. Mulad, may I make just a? my Lord, two other May I just- requests. One, CISF is letting people go to the emergency room without checking the iCards, because people say they are doctors or they say they are staff. Now in West Bengal, about 1 lakh odd people are civil employees who are over and above the police. And therefore, they seem to have identification cards without any verification. So they walk in and out. People who say they call them civic volunteers. Now that's dangerous. And this person was perhaps one of the either touts or a civic volunteer who's He gone was a in. civic volunteer himself. Yes, yes, that's what I'm Huge saying. Jesus. They may call themselves whatever, but they have no identification. Mulad, we are the one who arrested him. This is going on because the moment that they say we are doctors, people are going. The NSF personnel are in charge of the security of the hospital. Obviously, they have to take adequate measures to ensure that any person who is seeking to gain access to the emergency ward, it can't be a random access to anybody. Otherwise, how are the doctors protected? So CISF has to tighten up the measures on who can access the emergency wards also. It can't be that any random civic volunteer can have full access to the entire emergency ward, which is where all the doctors are on duty at critical care facilities in the hospital. That is being done. Mulad, that is being done. So please ask the CISF company to ensure that It is ensured. I will assure your lordship, it is ensured that she is saying all necessary security and safety precautions are adopted for protecting the doctors, especially And those what- who are on duty at RG because they were there, right? My Lord, one more request. On social media, photographs of this victim are being floated. These may be taken off. I'm requesting if that a general direction respect can the be dignity given. of the. Because this is not Of course, it's permissible not possible. anywhere in the world that it should be sensationalized or what it. What the photographs which you have produced before us at random? Because we were there, all of us were there, many of us, So 10, 20 photographs are every. were there. You mean to say you took the photographs? My Lord, I mean, several persons Where did just you get those to- photographs from? The scene of crime was not cordoned at all. People were But walking tell us, therefore inside. you took those It is photographs. our suspicion that the two seminar rooms was where the crime may have happened. You're also showing which all are these being photographs. And how do you get possession of these photographs? My Lord, the fact is that they are being circulated. And this person, one of the persons, I've given the name of some 10, 20 people who are the main miscreants and in this hospital. And my Lord, all other hospitals there are having this issue. Mr. All council, we are going to direct that the photographs of the dead body of the deceased have to be forthwith removed from all social media. Absolutely. Correct. Absolutely, we agree entirely with that. Damage has been done by Yes, the yes. circulation of these photographs. It said that all social media posts Mulad, even the seizure list, Mulad, circulating Not the only one aspect on photographs this. of the dead body of the deceased shall forthwith be removed to ensure the privacy and the dignity of the No, may I add Not this, something more than including the seizure list, because there are issues of privacy involved. But the seizure list includes all the garments, all the other things, Mulad, with photographs, all this is being circulated. Mulad, therefore, all this must stop.
obviously that leaked when you were in charge of the investigation. No, not at all. Just the opposite. Published on 4th of, Malaj, published on 4th September when the hearing is on 5th September. My lord, only add one This is not fair, Malaj. We'll see what happens on the next occasion. Malaj, There's a form. police. 5-3. one addition, my lord, I would request. My lord, only one addition I would request. Direct and indirect photographs, because my lord, some of the photographs I have seen. আরো একবার আপডেট দিতে চাইবো এই মুহূর্তে, যেটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম 5 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, এমনটা কিন্তু বক্তব্য রাখা হয়েছে সিবিআই তরফ থেকে। কি বলা হয়েছে? সিবিআই তরফে গুরুতর সংশয় প্রকাশ করা হয়েছে আদালতে। সিবিআই এর বক্তব্য, এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা 5 দিন পরে গিয়েছি। কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন এই বক্তব্য, যেটা হচ্ছে সিবিআই এর বক্তব্য। প্রথম 5 ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু আমরা গিয়েছি 5 দিন পরে, তখন অনেক কিছুই পাল্টে গিয়েছে। এডুলজির প্রশ্ন ছিল, এফআইআর দায়ের না করে কিভাবে তদন্ত শুরু হলো? এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন রয়েছে। হতে পারে সেই তথ্য নষ্ট করা হয়েছে। জেনারেল ডায়েরি এন্ট্রি করার সময়ও ভুল বলে দাবি এডুলজি। স্বাভাবিকভাবেই ওই যে বললাম প্রশ্ন এবং তার সময়, এই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ যেমনটা বলা হচ্ছিল যে ডেথ সার্টিফিকেট দেয়া হলো, এবং ডেথ সার্টিফিকেট দেওয়ার পর থেকে যেটা সাধারণভাবে যেটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো, এবং তারপরে 5 ঘন্টা 35 মিনিট কেটে গেল কোনো রকম এভিডেন্সকে বা সাসপেক্টেড এরিয়াকে প্রোটেক্ট করার কোনো রকম কোনো তৎপরতা চোখে পড়লো না। এবং এক্ষেত্রে সিবিআই এর, যেমনটা আমরা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনাই করেছি, এবং সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের মুখ থেকে উঠে আসা প্রশ্নগুলো নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে আজকে আলোচনা হচ্ছে। এক্ষেত্রে সিবিআই কি বলছে? সিবিআই উল্লেখ করছে যে প্রথম 5 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা 5 দিন পরে তদন্তভার পেয়েছেন। ততক্ষণে কিন্তু অনেক কিছুই পরিবর্তিত হয়ে গিয়েছে, এবং সেখানে পিডব্লিউডির কাজও শুরু হয়ে গিয়েছিল। যে বক্তব্য কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টে আমরা শুনছিলাম, সেখানে বলা হচ্ছিল যে দেয়াল, বাথরুমের দেওয়াল, টাইলস, ইচ এন্ড এভরিথিং চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কেন? এই প্রশ্ন কিন্তু, এই প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টে, এবং এই বিষয় নিয়ে কিন্তু বলবো যে প্রথম 5 ঘন্টা এত গুরুত্বপূর্ণ থাকলেও 5 ঘন্টা 35 মিনিট খুব আরামসে কাটিয়ে দেওয়া হয়েছিল। কোনো রকম প্রোটেকশন, এভিডেন্সকে প্রোটেক্ট করার বা সাসপেক্টেড এরিয়াকে প্রোটেক্ট করার কোনো নজির ছিল না 5 ঘন্টা 35 মিনিট। আর এক্ষেত্রে সিবিআই এর বক্তব্য 5 ঘন্টায় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে আরো একটি বিষয় নিয়ে রয়েছে, প্রধান বিচারপতি তিনি বলছেন আগে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে দেওয়া হোক, তারপর সব পক্ষ নিজেদের প্রশ্ন তাদের কাছে রাখতে পারবে। ফিরোজ এডুলজির বক্তব্য, বলা হচ্ছে মৃতার পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, অর্থাৎ মৃতার পা 90 ডিগ্রি কোণে ছিল। হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি তুলেছেন। ফিরোজ এডুলজির বক্তব্য অনুযায়ী বলা হচ্ছে মৃতার পা 90 ডিগ্রি কোণে ছিল, হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয়। ঘটনার 1 মাস পরেও মৃত্যুর সময় কেন জানা গেল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই আইনজীবী। হাসপাতালের শৌচালয়ের সব টাইলসও বদলে ফেলা হয়েছে, এমনটাই জানানো হয়েছে আদালতে। তার দাবি, ফলে অভিযুক্তের লুমিনাল পরীক্ষা করানো হলেও কিছুই পাওয়া যাবে না। প্রধান বিচারপতিও জানতে চান মৃতদেহ কখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল, তার চালান কোথায়, সেই বিষয়েও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। অতএব বোঝা যাচ্ছে একটা বিশাল বড় প্ল্যানিং এবং খুব ভাবনা চিন্তা করে, খুব বুদ্ধি করে বিষয়গুলোকে কিন্তু দেখা হয়েছে এবং এভিডেন্সগুলোকে মিটিয়ে ফেলা হয়েছে। এটা সত্যি খুব ভাবতে অবাক লাগছে। আজকে সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি হিসাবেও
আজকে এই চেয়ারে বসে এই ধরনের কথাগুলো যখন আমরা আপনাদের সামনে তুলে ধরি তখন নিজেদের মধ্যেও অনেক প্রশ্নের জন্ম নেয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি, দর্শকদের বলার চেষ্টা করি, সেই প্রশ্নগুলো নিয়ে ভাবার চেষ্টা করি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, কোনো রাজনীতি নয়, কোনো বিষয় না রেখে একটা বিষয় নিয়ে প্রশ্ন তোলা, যে অপরাধ দমন করার পরিবর্তে অপরাধীদের এত সুচতুরভাবে গার্ড করার চেষ্টা কেন করা হলো? একটা ভাবা যায়, একটা অপরাধী ধরা পড়বে, তার যে কর্মকাণ্ড ছিল এবং সেই বিষয়গুলো নিয়ে যদি ধরা পড়ে যায়, সেই কারণে একের পর এক এভিডেন্স খুব চতুরভাবে মেটানো হয়েছে। এবং যেমনটা এখানে উল্লেখ করেছেন ফিরোজ এডুলজি, তিনি বলেছেন যে হাসপাতালের শৌচালয়ের সব টাইলস পর্যন্ত বদলে ফেলা হয়েছিল, কারণ সেক্ষেত্রে অপরাধীর লুমিনেল সেটাকেও পর্যন্ত যাতে পাওয়া না যায় সেই সম্ভাবনা তৈরি করার জন্য। এটা সত্যি প্রশ্ন, মানে ভাবতে খারাপ লাগে যে আমরা কোথায় বসবাস করছি। তাহলে ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডারটির সামনে এসেছে এবং খুব সাধারণ বুদ্ধি নিয়ে সাধারণভাবে একটা সাধারণ মানুষ হিসেবে কথা বলতে চাইবো। পিডব্লিউডি, যথোপযুক্ত সম্মান রেখেই বলছি, পিডব্লিউডির একটি স্যাংশন হয়ে যাওয়া কাজ তাদের শুরু করতে যে সময় লেগে যায়, তাতে সাধারণ মানুষ তো কি, সরকার পর্যন্ত সেখানে প্রশ্ন তুলে ফেলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিডব্লিউডির এত তৎপরতা সেখানে, যে একেবারে দিনেন দিন সেখানে পুরো বাথরুমের টাইলস পর্যন্ত বদলে ফেললো তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এগুলো প্রশ্ন ওঠে। সাধারণ মানুষ আজ যে প্রশ্ন করছেন, সুপ্রিম কোর্টে আজ যে প্রশ্নোত্তর পর্ব আমরা দেখছি, আমরা এই বিষয়ে তো স্বাভাবিকভাবে প্রশ্ন করবই। এই ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছিল 10 দিন, ঘটনার ঠিক পরের দিন কেন দেয়া হলো? 10 তারিখে ঘটনা ঘটার পরেই 10 তারিখে এই ওয়ার্ক অর্ডারটি দেয়া হলো। কেন দেয়া হলো? ওয়ার্ক অর্ডারে স্বাস্থ্যকর্তাদের নাম পর্যন্ত উল্লেখ রয়েছে, তবু তাদের বিরুদ্ধে কোনো রকম আমরা দেখলাম না যে পুলিশের তরফ থেকে কোনো রকম প্রশ্ন উঠেছে বা তাদের কোনো রকম ভাবে রাডারে নেওয়া হয়েছে। ওয়ার্ক অর্ডার, এই যে ওয়ার্ক অর্ডারটি সামনে আসছে, এই ওয়ার্ক অর্ডারটি স্যাংশন করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে একাধিক স্বাস্থ্যকর্তাদের নামের উল্লেখ রয়েছে সেই ওয়ার্ক অর্ডারটিতে, অথচ আতশ কাচের তলায় সন্দীপ ঘোষকে বাদ দিন, সন্দীপ ঘোষ তো আতশ কাচের তলায় রয়েছে, কিন্তু তাছাড়া বাকিরা কেন আতশ কাচের তলায় আসছে না? এই ধরনের চতুর বুদ্ধি নিয়ে একটা অপরাধী, সংগঠিত অপরাধ, এটাকে সংগঠিত অপরাধী বলা হয়, এটা হঠাৎ করে করা কোনো অপরাধ নয়। কারণ এইভাবে তাহলে এত অপরাধের সমস্ত প্রমাণ, তথ্য, নথি এইভাবে মুছে ফেলার চেষ্টা এবং খুব বুদ্ধি দিয়ে যে এই জায়গাগুলো তদন্তে উঠে আসতে পারে, যে জায়গাগুলো তদন্তে উঠে আসতে পারে, সেই জায়গাগুলোর এভিডেন্সকে যেভাবে মুছে ফেলা হয়েছে, চেষ্টা করা হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে একেবারে সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ। এর তদন্ত হওয়া এবং বিচার সামনে আসা অত্যন্ত প্রয়োজনীয়। আরো একবার সওয়াল জবাবের দিকে চোখ রাখবো সুপ্রিম কোর্টে এই মুহূর্তে। Can I have 5-7 minutes of your lordship's time, Mullahs? I'm sorry to trouble your lordships. Mullahs, kindly have a look at page 5 of this report, Mullahs. Para 7. So see the problem that we are facing. 23 people have died, Mullahs, because they don't come to work. Para 7, further, the resident doctors of different medical colleges and hospitals across the state have been abstaining from duty for the last 28 days. The healthcare system is facing severe disruptions and can come to a standstill as resident doctors are the backbone of the healthcare in government medical colleges and hospitals. Due to continued ceased work, public at large is suffering. Some of the details are as follows. 6 lakh individuals have been denied treatment as resident doctors are not attending OPDs. Where do we go from here, Mullahs? Causing the delayed number of attendees of government medical colleges to drop from 70,000 to 40,000.
This has restricted access to specialty and super specialty treatments, especially to poor patients such as cardiology, oncology, neurology. These facilities are only available in medical colleges. Cardiology treatments such as stenting and angiography have been withheld for approximately 1,500 patients. Then, 20 cases of deaths have occurred. In the meantime, we are now, another 3 have died. They don't go to work. May I answer And that? 1 second. My lord, may I answer? Your Lordship said last time, I remember now, allow me to please say something. Your Lordship said last time that you must go back to work. They Can don't I go back to answer work, mothers. And Can I answer that? 1 second. None of our doctors are on stress. Before you answer it, allow him to make his point. Yes, Exactly. yes. So, therefore, your Lordships may now indicate in your order that, if they don't go back to work, then proceedings will be taken against them. But it can't be, that people die, they don't go to hospitals, and, if it's a cancer treatment, we are sending them to pilot hospitals, and they are dying there because they can't get this treatment. My lord, We have, may I help you, booths, we have set up all over they have ransacked those booths. This is what's happening on the ground. But because we don't get any time to even address your Lordships on issue. And I'm very happy, mothers, at last we've got an opportunity. Then what's happening is, mothers, now protests are taking place all over the state. There is no program that is submitted to the police. There is no route that is submitted to the police. There is no permission sought from the police. They are protesting all over the place. Now, mothers, what do we do? This is what's happening on the ground. And now, mothers, it's turned into something entirely different, which I don't want to mention, mothers. Who's appearing for the Doctors Association? my lord, I'm appearing for the doctor. I am for senior doctor, my lord. Show your Lordship the photographs. 41 police personnel have been injured. One has lost his eye permanently. And, mothers, I've seen the photograph. Not by doctors. And they are denying treatment to the police. That's the other thing that's happening. And there's blood over their bodies, mothers. I have the photographs with me. If I show them to you, your Lordship My lord, shocked. my lord, I appear for the Let's kindly see now. grant. Let's kindly see the page 69. Yes, kindly page 69. If you can give us what he is saying. Page 73 of our status report, of the police report. Mullah, kindly, just give me. The state was Allow quite me, Mullah, silent. one second, please. State Mr. was quite Solicitor, I silent never when your lordships interrupted were you. Allow me examining to the say offence. something. Now the state has Mr. become Solicitor, aggressive. allow me to say something, please. Lord, Doing this all the time, interrupting whenever we. Mothers, kindly come to an extra 44, page 73. Allow me. Please allow me. Mothers, this is not fair, mothers. As authorities of the state of West Bengal, Mothers. they have said that a person had died within Mother- continuous and profuse bleeding. Allah. But that was a statement made on social media by one of the. Mothers, kindly see 73. On duty, are they not on duty? No. My lords, if I may allow- clarify, there are two Can I- sets of doctors. can I address your lordship One second. one Yes, by one? Order. Do we record the assurance of all the council appearing on behalf of the doctors that you are on duty and you're not abstaining from work? They are on We are duty, not they are on not, duty. and they will say why. We are on duty. 1 second. Can I Miss address Silva, your lordship? Yes, what is your statement? So our statement is that the West Bengal Calcutta doctors, junior doctors are not on duty. There are 1737 hospitals and nursing homes in West Bengal, in which 1500 are fully on duty. Senior doctors, even in the balance 200 odd are also on duty, but the junior doctors are not on duty because Across the state of West Bengal? no, Calcutta, only Calcutta. Yeah. So the figures are for the whole of West Bengal, but the ones who are not on duty are in Calcutta and its periphery. They are not on duty because they are still getting threats. People are being told, we know your father's in government service. We know what you will face. No complaint has been filed, they say anything. 1 minute. I have filed an application. I have given in sealed cover the name of some of the miscreants in KG court, RG court. And I have given a detail of at least 5 or 10 hospitals.
We at college. will direct that if the doctors resume work immediately, no adverse action shall be taken against them presently because of the fact that we are seized with the matter. My lord, can I But equally now, if they do not resume work as doctors, then we can't restrain the state government from taking disciplinary action. That's entirely within their jurisdiction. My lord, first the action has to be from miscreants who are actually threatening them day in and day out. I've given examples of complaints by Burdwan Hospital, Midnapur Hospital, Medical College, Kolkata. I didn't want to burden your lordship, so I gave 4 examples in Calcutta itself where there are threats to the doctors from within and without just because. So we had, obviously, my lord, all they are asking, we should have separate rooms, separate toilets. I'll tell your lordship. What are the threats about? The threats are they are just bullying, beating. 1 minute, because several of these persons supported the RG Kaur protests. So many of them are being victimized. There's a group which is being headed by a medical forum. I don't want to name it. I don't want to make it any political. I'm only saying apolitically that it cannot be that just because these students, and they are doing volunteer duty just outside the hospital in camps. They are working in various health clinics, and I can show the photographs. Might as well go back to your work. No, in the because hospital. there we are receiving. So what I'm saying, we need a room for females to rest at night because 36-hour duty. We need a room for males separately. We need toilets for them. We need CCTVs. We need senior women, CISF people near us so that we are not threatened. I have no difficulty. If I can work inside, I can work inside, but I have to have a safe environment. And I have given a sealed cover. Sorry. Ms. Luthra, just give us 30 seconds. Sorry, my lord. If you have the information on hand, Yes. you may give it to us. At a time, doctors, they work for 24 hours. Yes, right? yes. At a time in a given shift, how many resident doctors work? Okay, I'll find out, Mullas. I'll find out. I don't know, Mullas. I don't know. Mullas, may I request, apropos her complaint, Female doctors are there at a time. I'll find out. I don't know, Mullas. Totally, how many hospitals public hospitals in the state of West Bengal? Is it correct? 1737? Basically, Mullas, all the really healthcare network is in Calcutta itself. The large part of the network is in Calcutta. How many government hospitals are there? In Calcutta or all over the place? In West Bengal. Government hospitals in West Bengal. We'll just find out, Mullas. And in Calcutta? We'll find that we should be able to. All right, ऐसा लिख लीजिए. About 24 or so. Just 1 second. During the course of the hearing, a grievance has been made by the government of West Bengal in regard to the mass abstention from work of doctors from government Junior medical doctors. colleges. Manoj, it's only junior doctors. Words in his mouth, right? Of the abstention from work of resident doctors of medical colleges and hospitals across the state for 28 days, as a consequence of which the healthcare system is facing severe disruptions. Stop.
paragraph 7 of the status report, paragraph 7 and 8 of the status report, which has been filed by the Health Department of the state of West Bengal, are set out below. Copy down that. Next. We are of the view that before that we say the state of West Bengal must take necessary steps to create a degree of confidence, to create confidence in the minds of the doctors. of the doctors, that their concerns in regard to security and safety are being duly attended to. Full stop. In order to ensure this, all the respective district collectors and superintendents of police shall take stock of the situation and ensure that necessary conditions have been created for ensuring the safety and security of all doctors in the government medical colleges and public hospitals, including, into brackets, provision of separate duty rooms for male and female personnel, semicolon, bracket 2, availability of toilet facilities for male and female personnel, semicolon, and bracket 3, the installation of CCTV cameras. Full stop. In the affidavit which has been in the status report, which has been filed on behalf of the state police, it has been indicated that funds have been sanctioned by the state of West Bengal for setting up additional CCTV cameras in the government medical colleges and hospitals, and for carrying out necessary structural work and for carrying out necessary work towards creating other attendant facilities for the doctors. Full stop. This shall be continuously monitored by the district collectors in conjunction with the superintendents of police. Full stop. In order to create a sense of confidence among the doctors, we also direct that in the event that the doctors report for duty within a period of on or before 5 p.m. tomorrow, no adverse action, no adverse disciplinary action shall be adopted by the state of West Bengal. Full stop. Moreover, in the event that any complaint is made for their abstention from work for the antecedent period, full stop. In the event that any further complaint is received in regard to the lack of safety or, as the case may be, security, such complaints shall be promptly attended to by the superintendents of police by making suitable arrangements with the local police stations concerned. However, if there is a continued abstention from work despite the above facilities which have been directed to be put into place, there may be a likelihood of adverse action being adopted in the future, which may best be obviated by the return to work. Full stop. The resident doctors must be aware of, cannot be oblivious to the needs of the general community whom they are intended to serve, and would reciprocate by returning back to work within this period. May I just... One second, hold on, I have not yet finished. Allow me... Assist one aspect. One, we are only 2% of the doctor force. We are just junior doctors. So we just senior doctors. But you can't say others are working, so we need not work. No, I'm not. You have to get back to work. I'm unsafe. I'm only saying, give me 3 days, and let them put an affidavit of compliance in place. We are giving you 2 days. We have asked them within these 2 days for them to take necessary steps. That's why we didn't say today. We have given until 5 p.m. tomorrow, right? May I now?
public outrage. Again, What is all this is? What is- yeah, but one of the most associated that a boy died out of. Anyway, look, we are not here to either lend a ear to the politicization of the matter or other. All that we want to, 1 second, we want to ensure that due security and safety is provided to the doctors, but equally, the young doctors must now return to work and attend to their patients. Well, 1 second, I haven't finished. Just allow me, please. I'm on my, there. Well, let's see what the projection is. Well, let's see page 73. We know what is happening on the ground. All that we want to assure the doctors is, first, return to work. We have said that the district collectors and the superintendents of police will monitor the situation. They shall provide adequate facilities to ensure their safety and security. They must now come back to work. You can't say that, well, others are on work, therefore we will not work. That's not at all an argument. But I'm just saying that. Equally, we have put everybody on notice that if they do not return to work, yes, then please don't hold anybody responsible if disciplinary action is taken, because Lord, we we can't are prevent more any than government. willing to work if we are working outside. Hold on. May I finish? May I say one thing? What? I haven't finished, my dear. There is a threat. Take your time And after lunch. Luthra, we have therefore taken care of your submission on the threat. We have said that. My lord, the names of the miscreants, can I give it to the solicitor? Give it to Mr. Solicitor. Yes, my lord. Yes. There are several miscreants in this hospital itself. Well, We are giving the let's- names to the solicitor. Well, may I finish, Malad? Now kindly turn to page 73, Malad, of the police status report. So what is that? Well, just have a look at it, Malad. There are some photographs your lordships will see, Malad. Yes. Give it to my lord. One second. Okay. You filed it, right? Yes, we filed it. Therefore, I'm saying, yesterday we filed it, we circulated. We have hard copy now. Malad. Latest report by Kolkata Police. Page 73, Malad. Annexure 44. Sir, It may be 44. given, otherwise I'm not. it only goes on to Annexure A37. No. Page 73. Page 44, page 73. We've got hard copies. Just have a look at it, Malad. Very small. PDF 78. PDF should be 78, I believe, Malad. Anything else left? But that's, he's dealing with. এই মুহূর্তে যে আপডেট আমি দিতে চলেছি, এই মুহূর্তের আপডেট যেটা দিতে চলেছি, আরজি করে সর্বোচ্চ আদালতের যে মামলার শুনানি চলছে তাতে চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে বারবার করে বিভিন্ন প্রশ্নের উত্তরের মাঝে কিন্তু বারবার করে রাজ্য একটি বিষয়কে তুলে আনছে, জুনিয়র চিকিৎসকেরা কাজে যোগ দিচ্ছেন না, জুনিয়র চিকিৎসকেরা কাজে যোগ দিচ্ছে না, আর সে কারণে বহু মানুষই কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে। এক্ষেত্রে রাজ্যের বক্তব্য 23 জন মারা গিয়েছেন, 6000 মানুষ ক্ষতিগ্রস্ত। আরো একবার উল্লেখ রাখবো, 23 জন মানুষ মারা গিয়েছেন, 6000 মানুষ ক্ষতিগ্রস্ত, এমনটা কিন্তু বক্তব্য ছিল। এবং যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে আইনজীবী তারা জানান তারা কাজে ফিরছেন না। এই আদালতে গত শুনানিতে কাজ শুরু করতে বলা হয়েছিল, পুলিশের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় প্রতিবাদও জানানো হচ্ছে, এই বিষয়কেও তারা সামনে নিয়ে এসেছেন। এবং তার বক্তব্য যে বহু পুলিশ কর্মী কিন্তু বিভিন্ন জায়গায় আহত হয়েছেন, 41 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন, একজন পুলিশের চোখ নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে চিকিৎসকদের আইনজীবী তার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে, তিনি বলেছেন জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে তিনি প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে জানিয়েছেন চিকিৎসকদের যদিও অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত বলে মনে করছেন DY চন্দ্রচূড়। বিচারপতি চন্দ্রচূড় তিনি বলছেন চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরা উচিত। তার মন্তব্য, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না আমরা বলেছি। অর্থাৎ রাজ্যের সরকার কোনো রকম ভাবেই কিন্তু জুনিয়র চিকিৎসকেরা যারা প্রতিবাদ বিক্ষোভ অবস্থান করেছেন এতদিন, তাদের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গিয়ে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ নিতে পারবেন না, এমনটা কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি তিনি বক্তব্য এরপরে যে বক্তব্য রেখেছেন
ওই ডাক্তাররা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না। প্রধান বিচারপতি জানিয়েছেন আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য, তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যকে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই আপডেটের দিকে আরো একবার দর্শকদের নজর আকর্ষণ করার চেষ্টা করব, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আগামীকালকের মধ্যে কিন্তু জুনিয়র চিকিৎসকদের তাদের কাজে যোগ দেওয়ার কথা বলেছেন বিচারপতি DY চন্দ্রচূড়। তার বক্তব্য এর পরে যদি রাজ্য কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে তারা আর কিছু করতে পারবেন না। যদিও তার এটা আশ্বাস যে রাজ্য কোনো রকম কড়া পদক্ষেপ এই চিকিৎসকদের বিরুদ্ধে করতে পারবে না, কিন্তু তিনি আরো বলছেন যে এবার চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে, তা না হলে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ রাজ্য কিন্তু যদি করে তাদের কিছু করার থাকবে না। আরো একটি বিষয় তিনি বলেছেন, কাজে যোগ দিলে জুনিয়র চিকিৎসকেরা যদি কাজে যোগ দেন তাদের বিরুদ্ধে গিয়ে এরপরে আর কিন্তু রাজ্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। পাশাপাশি তাদের সুবিধা অসুবিধার দিকে রাজ্যকে ভীষণভাবে নজর রাখতে হবে, তাদের সুবিধা অসুবিধার দিকে রাজ্যকে নজর রাখতে হবে। যে কোনো পদক্ষেপ নিতে গেলে কিন্তু তাদের সুবিধা অসুবিধা জেনে নিয়ে করতে হবে। জুনিয়র চিকিৎসকদের জন্য কিন্তু একটা বড় বার্তা সুপ্রিম কোর্ট আজ দিয়েছে, যেটা বারবার কিন্তু কপিল সিব্বল তারা রাজ্যের তরফ থেকে বারবার তুলেছেন। 23 জনের মৃত্যুর ঘটনা সম্প্রতি দর্শকদের মনে করিয়ে দেব কোন নগরের একটি ঘটনা কিন্তু সম্প্রতি ঘটেছে। একটি ছেলে ডাম্পারের চাকায় তার পৃষ্ঠ হয়েছিল এবং সেক্ষেত্রে পায়ে থেকে রক্তক্ষরণ, ব্যাপকভাবে রক্তক্ষরণ হচ্ছিল। যদিও আরজিকর হাসপাতালে তাকে রেফার করা হয়েছিল, কিন্তু আরজিকরে গিয়ে তিনি চিকিৎসা পাননি এমনটা অভিযোগ তুলেছিলেন ওই যুবকের পরিবার। ওই যুবকের মায়ের বক্তব্য ছিল যে একজন মায়ের কোল খালি হয়ে গিয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে চিকিৎসকেরা দেখছেন না কেন, বুঝছেন না কেন। তিনি বারবার চিৎকার করে সাহায্য চেয়েছেন, কিন্তু তার ছেলেকে কোনো রকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি, এমনটা বক্তব্য ছিল ওই যুবকের মায়ের। এবার সেই মৃত্যুকে কেন্দ্র করে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আজ রাজ্যের তরফ থেকে আইনজীবী জানিয়েছেন যে শুধু একটি মৃত্যু নয়, 23 জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসা পরিষেবা সঠিকভাবে না পেয়ে। তাই চিকিৎসকদের কাজে ফেরানোর বার্তা তিনি দিতে চেয়েছেন। অন্যদিকে DY চন্দ্রচূড়, বিচারপতি DY চন্দ্রচূড়ও কিন্তু বলেছেন যে আগামীকাল থেকে যোগ দিতে হবে কাজে জুনিয়র চিকিৎসকদের। এর পরবর্তীতে তিনি জানিয়েছেন যে তারা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনোভাবেই কিন্তু রাজ্য সরকার কোনো রকম কড়া পদক্ষেপ করতে পারবে না, সেই আশ্বাসও কিন্তু তিনি দিয়েছেন। অন্যদিকে আরও একটি বিষয় নিয়ে জানাতে চাইব, হাসপাতালে কি কাজ হয়েছে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাসপাতালে হাসপাতালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে কি ধরনের কাজ হয়েছে সেই বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন। প্রধান বিচারপতি এদিন স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে হবে সিআইএসএফকে। সিআইএসএফকে এক্ষেত্রে বার্তা দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তিনি বলেছেন প্রধান বিচারপতি যে জুনিয়র চিকিৎসক বা সিনিয়র চিকিৎসক স্বাস্থ্য সংক্রান্ত দায়িত্বে যারা রয়েছেন তাদের নিরাপত্তার প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে হবে সিআইএসএফকে। রাজ্যের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন কি, হাসপাতালে কত বরাদ্দ করা হয়েছে তা জানতে চাই না, ওই হাসপাতালে কি করা হয়েছে সেটি জানতে চাই। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু দুর্নীতির যে একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু সুপ্রিম কোর্ট অবধিও পৌঁছে গিয়েছে এবং খুব বাজেভাবে পৌঁছেছে, যার কারণে প্রধান বিচারপতি তার বক্তব্য যে হাসপাতালের উন্নতিতে কত টাকা বরাদ্দ হয়েছে এটা জানতে চাইছি না, হাসপাতালে উন্নয়ন কি হয়েছে সেটা জানতে চাইছি, কাজ কি হয়েছে সেইটা জানতে চাইছি। অর্থাৎ এক্ষেত্রে বোধহয় কোথাও গিয়ে একটা বিষয় স্পষ্ট যে উন্নয়নের খাতে বিনিয়োগের যে অর্থ, সেই অর্থের যে অঙ্ক, সেই অঙ্ক তো সবাই জানতে পারে, কিন্তু আদেও কত অঙ্কের কাজ হয় আর কত অঙ্ক কোন পকেটে ঢুকে যায় সেই বিষয় নিয়ে কিন্তু
অন্যভাবে ঘুরিয়ে কোথাও গিয়ে প্রধান বিচারপতি তার বক্তব্যে তা তুলে ধরেছেন। আরো একবার বলবো তিনি কি বলেছেন, হাসপাতালে কত বরাদ্দ করা হয়েছে তা জানতে চাই না, ওই হাসপাতালে কি করা হয়েছে সেটি জানতে চাই। হাসপাতালে কি কাজ হয়েছে সেই বিষয়ে পরবর্তী শুনানিতে রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তার মন্তব্য, মেডিকেল কলেজের মাথায় ডিস্ট্রিক্ট কালেক্টরদের নিয়োগ করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করে আমাদের জানান। অর্থাৎ মেডিকেল কলেজের যে মাথায় ডিস্ট্রিক্ট কালেক্টরদের নিয়োগ করার কিন্তু নির্দেশ তিনি দিচ্ছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করে তাদের জানানোর জন্য কিন্তু রিপোর্ট তিনি দিতে বলছেন। স্বাভাবিকভাবেই একের পর এক বিষয় কিন্তু সামনে উঠে আসছে এবং এবার স্বাস্থ্য দপ্তরের যে দায়িত্বগুলো থাকে, যে দায়িত্ব ভাগ করে দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরদের কিন্তু একেবারে সরাসরি তার মাথায়, মেডিকেল কলেজগুলির মাথায় শীর্ষে বসানোর কিন্তু বক্তব্য রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বয়ং। এক্ষেত্রে আরও একটি বিষয় কিন্তু উঠে আসছে, এই যে বারবার করে উঠে আসছে মৃত্যুর সঠিকভাবে তদন্ত হয়েছে কিনা, এই বিষয় কিন্তু নিয়ে উঠে এসছে প্রশ্ন। এক্ষেত্রে আরও একবার জানিয়ে রাখতে চাইব যে প্রধান বিচারপতি কিন্তু জানিয়েছেন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট প্রথমে জমা দিতে দেওয়া হোক, তারপর সব পক্ষের কথা প্রশ্ন তারা রাখতে পারবেন। কিন্তু এক্ষেত্রে ফিরোজ এডুলজি যে বক্তব্য তুলে ধরেছেন, তিনি বলেছেন যে মৃতার পা 90 ডিগ্রি কোণে ছিল, হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয়। 90 ডিগ্রি কোণে ছিল, হাঁটু ভাঙা না হলে এটি সম্ভব নয়, কিন্তু তদন্তের রিপোর্টে কিন্তু এই ধরনের কোনো উল্লেখ নেই। স্বাভাবিকভাবেই ময়না তদন্তের রিপোর্ট নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে ময়না তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ঘটনার 1 মাস পরেও মৃত্যুর সময় কেন জানা গেল না, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। ঘটনা ঘটেছে তার 30 দিন বাদ, 1 মাস বাদেও কিন্তু সেই জায়গা থেকে জানা যায়নি 90 ডিগ্রি কোণে ছিল পা, হাঁটু ভাঙা ছিল, তার উল্লেখ কেন ছিল না, এই বিষয়ে কিন্তু নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি হাসপাতালের শৌচালয়ের সমস্ত টাইলস কিন্তু সেগুলো কিন্তু যে একেবারে ভেঙে বদলে ফেলা হয়েছে, সেই বিষয় নিয়েও কিন্তু বারবার করে সেখানেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। আজ সর্বোচ্চ আদালতে আরজিকর মামলার শুনানি চলছে। এই মুহূর্তে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, সাধারণ মানুষের মুখে মুখে ফেরা প্রশ্নগুলোই কিন্তু আজ আদালতের চৌখাটে দাঁড়িয়ে কড়া নাড়ছে, উত্তর দাবি করছে। এই উত্তর কতটা মেলে আজ আমাদের নজর থাকবে সেদিকে। কিছুক্ষণ সাময়িক বিরতি নেব, কিন্তু তারপর আবারও ফিরবো। আরজিকর মামলার শুনানির দিকে আমাদের নজর থাকবে। আমরা আবারও ভাগ করে নেব সমস্ত বিষয়গুলি, আলোচনায় যাব এই বিষয়গুলি নিয়ে, তদন্ত প্রক্রিয়া নিয়ে এবং তদন্ত প্রক্রিয়ার গতিবিধি নিয়ে। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।